সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম অ্যান্ড নমস্কার। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 126তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের জীবনটা হচ্ছে পালতোলা নৌকার মতো। এই জীবন কখন কাকে কোথায় নিয়ে যাবে এইটা পৃথিবীর কেউ বলতে পারে না। আমরা একটা মানুষও জানি না যে কালকে সকাল পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা। তারপরেও এই শহরে প্রতিটা মানুষ ঘুমোতে যাওয়ার আগে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে। প্রিয় বন্ধুগণ, আমরা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পছন্দ করি, তেমনি ব্যস্ত এই শহরে হাজারো মানুষ বুকে লাখো স্বপ্ন নিয়ে শুয়ে আছে। প্রিয় বন্ধুগণ, শিপন ভাইয়ের জীবনের বাস্তব গল্পটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, আমার এই কথাগুলো ভীষণ মনে পড়লো। শিপন ভাইয়ের বাস্তব জীবনের গল্পের সাথে জড়িত আছে কিছু ভৌতিক কথাবার্তা। শুধুমাত্র বাস্তবতা বোঝানোর জন্য আমি ভৌতিক কথাবার্তাগুলো আপনাদেরকে শোনাবো, কিন্তু বলে রাখি আমার এটা কোনো ভৌতিক অনুষ্ঠান না। চলেন সবাই মিলে শুনে আছি শিপন ভাইয়ের জীবনের বাস্তব গল্প। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শিপন, আমার বাড়ি রাজধানী ঢাকাতে। প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে আমার একটা ছোট ভাই। আমার কোনো বোন নেই। ঢাকা শহরে আমাদের পরিবারটা একটা উচ্চবিত্ত পরিবার, কেননা আমার বাবা খুবই নামি দামি একজন ব্যবসায়িক, এছাড়া আমার মাও একজন সরকারি চাকরিজীবী। আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি রাজধানী ঢাকার কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি যথেষ্ট পরিমাণ মেধাবী ছিলাম। ছোটোবেলা থেকেই আমি প্রচণ্ড রকম মেধাবী এবং বাবা মা আমার উপরে মোটামুটি অনেক ভালো টেক কেয়ার করে। আমার টিউশনি থেকে শুরু করে সব কিছুর প্রতি আমার বাবা মায়ের একটু অন্যরকম ভালোবাসা। আমার একটা ছোটো ভাই আছে যার নাম হচ্ছে সৈকত। সৈকতও কিন্তু মোটামুটি ভালো একজন স্টুডেন্ট, কিন্তু সৈকত প্রচুর পরিমাণ দুষ্টমি করে। মানে আমার কাছে মনে হয় যে আমাদের মহল্লাতে সৈকতের মতো এমন দুষ্ট ছেলে দ্বিতীয়টা নাই। আমার ভাই হলে কি হয়েছে, কিন্তু ও প্রচুর পরিমাণ দুষ্ট। আমি কেমন জানি একটু শান্তশিষ্ট। আমার হয় না যে অনেকের সাথে দুষ্টামি করতে বা খেলাধুলা করতে আমার অতটা ভালো লাগে না। আমি ম্যাক্সিমাম সময় ঘরে থাকি আর পড়াশোনা করি। এই জন্য আমার আব্বা আম্মা আমাকে একটু পছন্দ করে। এইভাবে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। একটা সময় আমি ইন্টার পাস করি। ইন্টার পাস করে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। অ্যান্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমার বাবা মা আমার উপর একটু অন্যরকম টেক কেয়ার করে। আমাকে একটু বেশি বেশি টাকা পয়সা দেয়, আমার একটু বেশি বেশি খোঁজখবর নেয়। কিন্তু এই ব্যাপারগুলো আমার ছোটো ভাই সৈকত সহ্য করতে পারে না। আমার ভাই সৈকত তখন কলেজে পড়ে। ওর সবসময় আমাকে নিয়ে প্রচুর পরিমাণ হিংসা। আমার বাবা মায়ের কাছে সবসময় বলে যে কেন ভাইয়াকে কেন এত বেশি টাকা দেওয়া হবে। অ্যান্ড সবসময় দেখা গেল কি যে আব্বু আম্মা যখন বাইরে যায়, তারা যখন কেনাকাটা করে, আমার জন্য যদি একটা টি শার্ট কিনে, আমার জন্য যদি সৈকতের জন্য যদি একটা টি শার্ট কিনে, আমার জন্য 3টা টি শার্ট কিনে। এবং দেখা গেল কি যে সৈকতকে যদি 100 টাকা দেয়, তাহলে আমাকে 500 টাকা দেয়। সব কিছুর প্রতি আমার আব্বা আম্মা আমার প্রতি একটু ভালোবাসা বেশি, কিন্তু এই জন্য প্রতিনিয়ত সৈকতের গা জ্বলতে থাকে। এরপর থেকে আমার ছোটো ভাইয়ের সাথে আমার সম্পর্কটা একেবারে উনে চুলে বাতাবাদির মতো। আমার ছোটো ভাই আমাকে একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না। দেখা গেছে আমরা যখন ডাইনিংয়ে খেতে বসি, আমার ছোটো ভাই খাবার নিয়ে রুমে চলে যায়। একদিন মা ওকে জিজ্ঞেস করেছে, কী ব্যাপার, তুই ডাইনিংয়ে সবার সাথে বসে খাবার খাচ্ছিস না কেন? ও আমাকে বলে, ওই ফুটপাতের ছেলের সাথে আমি খাবার খাবো না। এই কথাটাও কিন্তু আমি শুনতে পাই। অ্যান্ড শুনতে পাওয়ার পরে তারই 2-3 দিন পরে আমি আমার ছোটো ভাইকে একদম ডিপলি জিজ্ঞেস করি, আচ্ছা সৈকত, আমি তো তোর ভাই, তুই আমার কাছে একটা সত্য কথা বলবি? ও আমাকে বলে, কি সত্য? আমি বললাম যে তুই আমাকে বারবার বলিস আমি বস্তির ছেলে, তারপরে বলিস আমি 1 লাখ টাকার ছেলে। এই কথাগুলো তুই আমাকে কেন বলিস? আমি এই কথাগুলোর কোনো অর্থ খুঁজে পাই না। ও আমাকে বলে, অর্থ যদি জেনেও থাকো, না প্রকাশ করো, তাহলে তো কিছু করার নাই। আমি তখন তাকে বলি যে আমি কি জানি, কি প্রকাশ করি না, তোর কথা আমি কিছুই বুঝি না। ও আমাকে বলে, ভাই আপনি আমার সাথে কথা বলতে আইসেন না, কারণ আপনি আমার সাথে কথা বলতে আসলে দেখা যায় আমি কোনো সময় আপনার গায়েও হাত তুলে ফেলতে পারি। বড় ভাই হয়ে যখন আমাকে এই কথাটা বলে, তখন আমার শরীরের একদম রক্ত উঠে যায়। আমার শরীরে যেন আগুন ধরে যায়। একটা পর্যায়ে আমি বলি, বেয়াদবের তুই অনেক বেশি বেয়াদব হয়ে গেছিস, এখানে বয়। বলার পর ও তখন না বয়সে যখন চলে আসছিল, আমি তখন ওকে পিছন থেকে ডাক দেওয়ার পর আমার দিকে ফিরেও তাকায় না। একটা পর্যায়ে আমি ওর শার্টের কলার চেপে ধরে ওকে টান দিয়ে যখন খাটের উপরে বসাই, তখনও আমাকে দাঁড়ায় বলতেছে, তুই বস্তির ছেলে হয়ে আমার কলার ধরার সাহস কোথায় পেলি? এইটা বলেও আমাকে খুব জোরে একটা থাপ্পড় দেয়। ওর সাথে আমার বয়সের ডিস্টেন্স কিন্তু প্রায় 3 থেকে 4 বছরের মতো।
ছোট ভাই হয়ে যখন ও আমার গায়ে থাপ্পড় দেয়, এটা আমি আর সহ্য করতে পারি না। সহ্য করতে না পারে আমি ওকে কষে আরও 4-5টা থাপ্পড় মারি। থাপ্পড় মারার পরে ও পারতেছে না যেন আমাকে মারবে, আমাকে মারার জন্য তারাই আসে। পরে আমাকেও বলতেছে, তুই না শুনতে চাইছিলি যে তুই কে, মানে কেন তোরে আমি 1 লাখ টাকার ছেলে বলি? আমার বাপ মায় তোরে ছোটোবেলা থেকে 1 লাখ টাকা দিয়ে হসপিটাল থেকে কিনে আনছে, তুই শালা একটা বস্তির ছেলে। এই কথাগুলো আমাকে খুব ছোট করেও কথা বলে। কথাবার্তাগুলো শোনার পর আমার কলিজাটা কেঁপে ওঠে। ইন দ্য মিন টাইম আমি আমার মায়ের কাছে যাই এবং ওই সময় ডাইনিংয়ে আমার আব্বা মা দুজনেই বসেছিল। আমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করতেছি, আচ্ছা মা, সৈকত আমাকে এইমাত্র বললো যে তোমরা নাকি আমাকে হসপিটাল থেকে 1 লাখ টাকা দিয়ে কিনে আনছো, আমি নাকি বস্তির ছেলে। এটা বলার পর তখন আমার আব্বা কোনো কথা বলে না, আব্বা ওখান থেকে উঠে যায়, কিন্তু মা একদম কান্না করে দেয়। যখন মা কান্না করে দেয় তখন আমার মনে সন্দেহের মাত্রাটা বেড়ে যায়। আমি তখন আমার মাকে জিজ্ঞেস করছি, মা তুমি আমার কাছে সত্য কথা বলো, কেন সৈকত আমাকে বারবার এই কথাগুলো বলে খোঁচা দেয়? এবং আমি একটা ব্যাপার বুঝতে পারি না, আজকেও একদম নিজের মুখে আমাকে বলে দিল যে আমি বস্তির ছেলে হয়ে ওর গায়ে হাত তোলার সাহস কীভাবে পাই, অ্যান্ড আমাকে নাকি তোমরা 1 লাখ টাকা দিয়ে হসপিটাল থেকে কিনে আনছো। আমার মা তখন আমাকে বলতেছে, তুই আমার পাশে বস, আমি তোর সাথে কথা বলি। এরপর আমি আমার মায়ের পাশে বসি। তখন মা আমাকে বলতেছে, আমি তোকে কিছু কথা বলি বাবা, তুই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন, কারণ তোর ছোটো ভাই যেভাবে তোর পিছনে লাগছে, আজ হোক আর কাল হোক ও তোকে সবগুলো সত্য কথা বলে দিবে, এবং অলরেডি ও বলেও দিছে। আসলে আমাদের একটা সময় সন্তান হতে ছিল না, আমরা সন্তানের জন্য বিভিন্নভাবে ট্রাই করতেছিলাম, অ্যান্ড সবশেষ আমরা একটা নার্সের মাধ্যমে হসপিটাল থেকে তোকে আসলে 1 লাখ টাকা দিয়ে কিনে আনি। কিন্তু তোর বাবা পাকনামি করতে গিয়ে এই কথাটা তোর ছোটো ভাই সৈকতের কাছে বলে দিছে, অ্যান্ড সৈকত যেদিন এই কথাটা জানতে পারছে সেদিন থেকে সৈকত তোর সাথে ভালো সম্পর্ক রাখতেছে না, এবং সেদিনকার পর থেকে সৈকতকে প্রচুর পরিমাণ ঘৃণা করে। অ্যান্ড আমি জানি না যে আমার ছোট ছেলেটার মাঝে এত অহংকার কেন, কিন্তু বাবা তুই বিশ্বাস কর, আমরা কখনোই তোকে আমাদের পরের সন্তান ভাবি নাই, আমরা কখনোই এটা একটা সেকেন্ডের জন্য চিন্তা করি না যে তুই আমাদের সন্তান না, আমরা তোকে প্রচুর পরিমাণ ভালোবাসি, এটা তুই কখনোই মনে করিস না যে তুই আমাদের পরিবারের কেউ না। মায়ের কথাগুলো শুনতেছি আর আমার চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে মাটিতে পড়তেছে। আমি তখন মনে মনে চিন্তা করতেছি যে পরিবারে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, যাকে আমি মা বলে ডেকেছি, যাকে আমি বাবা বলে ডেকেছি, যে ছোট ভাইটাকে আমি দায়িত্ব নিয়ে শাসন করেছি, অথচ আমি বুঝতে পারি যে আমি তাদের পরিবারের আসলে কেউই না। এই কথাগুলো শোনার পর আমি মানসিকভাবে প্রচুর ভেঙে পড়ি, মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়ি। আমি আর ঠিকমতো পড়াশোনা করতে পারি না, ঠিকমতো বিশ্ববিদ্যালয়ে যাই না, বেশিরভাগ সময় বাসায় বসে থাকি। আমার আব্বা আমাকে যতটা বোঝায় তার চেয়ে মা আমাকে অনেক বেশি বোঝায়। মা আমাকে বোঝায় এগুলো নিয়ে তুই কোনোভাবে মন খারাপ করিস না, এবং ঠিক ওই দিনে রাতের বেলা আমার আব্বা আমার ছোটো ভাইকে প্রচুর পরিমাণ মারে, মানে সৈকতকে অনেক মারেন। মারার পরে সৈকত আমার সাথে কথা বলে না। একই ঘরে 2টা ভাই থাকে, একটা ভাই আর একটা ভাইয়ের সাথে কথা বলে না, ও আমাকে দেখলে অন্যদিকে মুখ ফিরিয়ে হেঁটে চলে যায়। এই ব্যাপারগুলো আমাকে প্রচুর পরিমাণ কষ্ট দেয়। দিন যত যাচ্ছে আমার বুকের ভিতর কষ্টের পরিমাণ ততই বেড়ে যাচ্ছে। আমি কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিয়ে রাখতে পারতেছি না। একটা সময় আমার কাছে মনে হয় আমি যেন এই পরিবার থেকে একটু আলাদা হয়ে গেলাম। আলাদা হয়ে গেলাম বলতে আমি আসলে ওই আমি আর কন্টিনিউ আমাদের বাসায় আসি না, আমি আমার বন্ধু বান্ধবের বাসায় রাতের বেলায় ঘুমাই। এই ব্যাপারগুলো আমার মা এবং বাবা খুব ভালোভাবে নিচ্ছিল না। আর সৈকত তো বরাবর মতো আমার উপরে ডান পিঠে হয়ে আছে। একদিন আমার আব্বা আমাকে একটু শাসন করে, আমাকে একটু বলে যে তুই এরকম করে রাতের বেলায় বাসায় ফিরিস, তারপরে মাঝে মাঝে রাতে ঘরে আসিস না, এসবের মানে কি? অ্যান্ড তোর যদি বাইরে থাকতে ইচ্ছে করে তাহলে তুই বাইরে থাক, তুই আর আমাদের বাসায় আসিস না। বাবা একটু রাগান্বিত ওই যখন এই কথাটা বলে, এই কথাটা ওই সময় সম্পূর্ণ আমার মাইন্ডে ঢুকে যায়। আমি এরপর থেকে চিন্তা করি আমি আর বাসায় আসবো না। সবশেষ একদিনে আমি আমার মাকে বলি যে মা, আমার কেন জানি ভালো লাগতেছে না, তুমি আমার জন্য আমাকে একটা হেল্প করো। আমার মা বলতেছে কী ধরনের হেল্প? আমার মাকে বলতেছে, মা আমি চিন্তা করতেছি বিশ্ববিদ্যালয়ে হোস্টেল আছে, আমি হোস্টেলে থেকে পড়াশোনা করব। আমার মা আমাকে জিজ্ঞেস করতেছে যে কেন হোস্টেলে থেকে কেন পড়াশোনা করতে হবে? আমি বলতেছি মা, কেন জানি আমার ভালো লাগে না, বাট দিন যত যাচ্ছে আমার বুকের ভিতরেও কষ্টের পরিমাণটা কেন জানি বেড়ে যাচ্ছে। তো আমি যখন খুব বেশি রিকোয়েস্ট করি তখন আমার মা বলতেছে আচ্ছা ঠিক আছে। এরপর আমি আমার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকি, পড়াশোনা করতেছি। কিন্তু দিন যত যাচ্ছে আমার পরিবারের সাথে আমার ডিস্টেন্স ততই বেড়ে যাচ্ছে। কোনোভাবে আমি আমার পরিবারের সাথে অ্যাডজাস্ট হতে পারতেছি না। অ্যান্ড এভাবে প্রায় আরও 6 থেকে 7 মাসের মতো কাটে। অ্যান্ড 6-7 মাস কাটার পরে আমি খুব খেয়াল করে দেখতেছি যে আমার মা আমাকে আগে যে পরিমাণ টাকা পয়সা দিত, একটা পর্যায়ে আমাকে টাকা পয়সা দেওয়া কমাই ফেলে। অ্যান্ড টাকা পয়সা দেওয়া কমাই ফেলে তখন আমি একদিন মাকে জিজ্ঞেস করি যে মা, তুমি আমাকে আগে অনেক টাকা দিতা, বাট দিন যত যাচ্ছে তুমি আমাকে টাকার পরিমাণ কমাই দিচ্ছ, ব্যাপারটা কি? আমি কি যত বড় হচ্ছি ততই কি আমার খরচ কমে যাচ্ছে? এটা বলার পর মা আমাকে বলতেছিল যে তো এই পরিবার থেকে তোর বাবা আমাকে যে পরিমাণ টাকা দেয় আমি তো তোকে সেই পরিমাণে টাকা দিব, বেশি টাকা কোত্থেকে দিব? মায়ের কথাটা শোনার পর আমি বুঝতে পারলাম যে আমার বাবা আমাকে আর আগের মতো টাকা দেয় না।
তখন আমি কি করি, আমার ওই পরিবার থেকে আর টাকা নেওয়া বন্ধ করে দিই। আমি একটা পর্যায়ে আমি আমার আব্বার কাছ থেকে, আমার আম্মার কাছ থেকে আর টাকা নিই না। মা আমাকে যদিও টাকা দিতেছে, আমি আর টাকা নিই না। তখন আমি কিছু টিউশনি করে আমি তখন পড়াশোনা করি। বাট মানে মানসিকভাবে এতটা ডিপ্রেশনে পড়ে যাই, হয় না যে বন্ধু বান্ধবের কাছ থেকেও আমি অনেকটা দূরে সরতে শুরু করেছি। একটা পর্যায়ে আমি চিন্তা করতেছি যে আমি আর পড়াশোনা করব না। আমি এটা চিন্তা করি যে আমি আর পড়াশোনা করব না, পড়াশোনা না করে আমি অন্য কিছু করার জন্য চেষ্টা করব। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থা আমার স্টাডি বন্ধ করে দিয়ে আমি ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে একটা চাকরি নিয়ে নেই। অ্যান্ড চাকরি নিয়ে তখন আমি আমার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ রাখি না, কারণ আমার মায়ের প্রতি আমার ভীষণভাবে রাগ হয় বলতে আমি আমার বাবা আমার সাথে যাই করুক, আমার ছোটো ভাই আমার সাথে যাই করুক, কিন্তু কেন জানি আমি দেখতেছি লাস্ট পর্যায়ে আমার মাও জানি কেমনটা হয়ে যাচ্ছে। অ্যান্ড আমার কাছে তখন আমি তাদের সাথে, পরিবারের সাথে অ্যাডজাস্ট হইতে পারতেছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যেন সত্যি আমি এই পরিবারে একজন আগাছা। যাই হোক, তারপর আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। অ্যান্ড প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আমার দিনগুলো কাটাচ্ছিলাম। তখন পড়াশোনা কমপ্লিটলি বন্ধ। আমি আমার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতেছি না। আমি আমার মোবাইলের সিম কার্ডটা পর্যন্ত চেঞ্জ করে ফেলি। আব্বার সাথেও কথা বলি না, আম্মার সাথেও কথা বলি না। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে দিই, তখন আমার বিশ্ববিদ্যালয়ে থাকা বন্ধুবান্ধবগুলো একটু একটু করে আমার কাছ থেকে দূরে সরতে শুরু করে। এরপর থেকে আমি একটু একা থাকতে শুরু করি। আরেকটা ব্যাপার এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমার দুইটা খালাম্মা আছে এবং হচ্ছে আমার বাবার হচ্ছে দুইটা ভাই আছে, মানে দুইটা খালাম্মা আছে আর দুইটা আঙ্কেল আছে। মানে একটা আঙ্কেল বলতে একটা আমার আবার বড় জেঠা, আমার জেঠা হয়, একটা হচ্ছে আমার কাকা। তো আমি মাঝে মাঝে ওনাদের বাসায় যাই। অ্যান্ড ওনারাও কিন্তু ব্যাপারগুলো সব কিছু পরিশেষে জানতে পারছে। তারপরে এনারা আমাকে প্রচুর বুঝায় যে, দেখ বাবা, মানে শিপন দেখ, যা বার্তা হয়ে গেছে, এখন তুই তোর ছোটো ভাইয়ের কথা নিয়ে তোর পরিবার থেকে আলাদা হয়ে যাইস না। তোর ছোটো ভাই পাগল, তোর ছোটো ভাইয়ের কথা মাথায় না রেখে তুই তোর আব্বা আম্মার সাথে সম্পর্ক রাখ। কিন্তু আমি আসলে কারো কাছে ওভাবে বলি না যে আমার আব্বা আম্মা আমার কাছ থেকে আগের মতো আর নাই, আমার আব্বা আম্মা আমার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। আমি ব্যাপারগুলো কারো কাছে বলি না, কারণ আমি জানি যে কারো কাছে বলে লাভ নাই। আত্মীয় স্বজনদের কাছে বললে তারাও ব্যাপারটা নেগেটিভলি নিবে। তো আরেকটা ব্যাপার আমি এখানে বলে রাখি, আমি যখন আমার আত্মীয় স্বজনের বাসায় যাই, বিশেষ করে খালা এবং হচ্ছে আমার চাচা চাচিদের বাসায়, তারা আমাকে প্রচুর পরিমাণ সম্মান এবং ভালোবাসে। দেখা যায় কি যে তাদের বাসায় গেলে আমি যে ওদের পরিবারের, ওদের বংশের কেউ না, তারা এটা কখন আমাকে বুঝতেও দেয় না। আমার একটা ছোটো খালাম্মা আছে, নাম হচ্ছে নেহা খালার বাসায় গেলে উনি আমাকে মাঝে মাঝে টাকাও দেয়, মানে মাঝে মাঝে 3,000 4,000 5,000 টাকা করে উনি আমাকে দেয়। মানে এত পরিমাণ ওরা আমাকে ভালোবাসে যে আমি বলে বুঝাতে পারবো না। কিন্তু বাবা মায়ের কাছ থেকে আমি বরাবর মতো দূরে সরে গেলাম। সম্পূর্ণ রকমের দূরে সরে গিয়ে আমি ওই কোম্পানিতে চাকরি করতেছি এবং কোম্পানি থেকে যে পরিমাণ বেতন পাই, এটা দিয়ে আমি নিজে খুবই কষ্ট করে ঢাকা শহরে চলাফেরা করি। এই শহরে যার কেউ নেই, তার একমাত্র আল্লাহ আছে, এইটা মনে করে আল্লাহর উপর ভরসা রেখে আমি আমার দিনগুলো পার করতে থাকি। তো আমি যে কোম্পানিতে চাকরি করি ওখানকার এটা একটা প্রাইভেট কোম্পানি, একটা মাল্টিপারপাস প্রাইভেট কোম্পানি। বাট স্যালারি আমার অনেক ভালো হয়, প্রায় আমার 26,000 টাকার মতো বেতন হয়। 26,000 টাকার মতো বেতন, এরপরে কোম্পানি আবার হচ্ছে রুম ভাড়া দেয়। তো সব কিছু মিলে প্রায় 28 থেকে 29,000 টাকার কাছাকাছি হয়। আর এইটাও আমি আমার একটা বন্ধুর সহযোগিতায় চাকরি নিয়েছিলাম। তো যাই হোক, এই চাকরি করে আমার দিনকালগুলো অনেক ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু পরিবারের থেকে আমি আলাদা, আমার সবসময় মনটা একটু গম্ভীর থাকে, মানে সবসময় একটু মন মারা হয়ে থাকে। অ্যান্ড অফিস করি যেন মৃত মানুষের মতো। তো আমার একজন কলিগ আছে, কলিগ বলতে উনি আমার সাথে কাজ করে, বয়স আমার অনেক বেশি সিনিয়র হবে, একজন ভদ্রলোক বলা চলে। তো উনি আমাকে একটু অন্যভাবে দেখে, মানে অফিসে অন্য যে লোকগুলো আছে তাদেরকে উনি যেভাবে দেখে, আমাকে একটু অন্যভাবে দেখে। উনি কিন্তু আমার বস না, আমার সিনিয়র কোনো বস না, বাট উনি দীর্ঘদিন আজকে 17 থেকে 18 বছর মতো উনি এই কোম্পানিতে চাকরি করে। উনি এই কোম্পানির খুবই পরিচিত একটা মুখ। তো অতটা শিক্ষিত মানুষ না, বাট যথেষ্ট এলিট, অনেক ভদ্র এবং হচ্ছে অনেক নরম মনের মানুষ। তো আমার কাছে মনে হয় উনি যেন আমার ভিতরের কষ্টটা বুঝতে পারে। আমাদের এখানে অফিসে অন্য যে লোকগুলো আছে, বাট তাদের মাঝে উনি যেন আমার কষ্টটা বুঝতে পারে। তো উনি আমাকে একদিন নিজে এসে জিজ্ঞেস করে যে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা শিপন, তুমি কিছু মনে করো না? আমি সবসময় দেখি যে তুমি একটু অন্যরকমভাবে থাকো। হয় না যে আমরা অফিসে সবাই যেমন লং ছুটি পেলে আমরা খুশি হই, আমরা অনেক মজা মাস্তি করি, অনেক কিছু করি, বাট অফিসে তুমি একজন মাত্র ব্যক্তি যে কিনা সবসময় মন খারাপ করে থাকো, মুখ গম্ভীর করে থাকো। তোমার মনে কি এমন কষ্ট, আমাকে কি বলতে পারো? আরেকটা ব্যাপার কিন্তু উনি মাঝে মাঝে দেখে বলতে, উনি আমাদের যে আত্মীয় স্বজনগুলো আছে তারা ম্যাক্সিমাম সময় সাথে দেখা করার জন্য আসে। যেমন আমার খালাম্মা, আমার খালা, তারপরে হচ্ছে আমার চাচা চাচি অথবা আমার জেঠা জেঠি, ওরা আমার সাথে দেখা করতে আসে। তো ওনারা আসার সময় অনেক দামি দামি গাড়ি নিয়ে আসে।
অনেক ভালো ব্র্যান্ডের দামি দামি গাড়ি নিয়ে আসে। তো এটা উনি দেখে, তো দেখার পরে উনি মানে চিন্তা করে যে হয়তো আমি অনেক বড় লোকের ছেলে। ওনার মাথায় অনেকগুলো চিন্তাভাবনা কাজ করে। উনি চিন্তা করে যদি অনেক বড় লোকের ছেলে হবে তাহলে এই কোম্পানিতে চাকরি কেন করে, আর চাকরি যদি করবে এরকম মন খারাপ করে কেন থাকে। এই প্রশ্নগুলো ওনাকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে, যার জন্য উনি নিজে আমাকে একদিন জিজ্ঞেস করে যে তুমি আমাকে সত্য করে বলো তো, মানে কে তুমি, অ্যান্ড তুমি সবসময় এরকম মন খারাপ করে থাকো কেন। আমি তখন বলি আমি তখন অনেকে স্কিপ করার জন্য ট্রাই করি, কিন্তু লোকটা এতটাই ভালো, এতটাই মিশুক একটা মানুষ, আমার সাথে খুব ক্লোজলি মিশে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি আমার কাছে মিথ্যে বলো না, অ্যান্ড আমি তোমার বাবার মতো। এই কথাটা শোনার পরে আমার তখন প্রচুর পরিমাণ হয় না যে একদম প্রচুর পরিমাণ কষ্ট লাগে যখন উনি আমাকে বাবার মতো বলে। অ্যান্ড তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বলবো, অ্যান্ড বলবো বলে আরও কয়েকদিন কেটে যায়। তো আমি ওনাকে আর কোনো কিছুই বলি না। ঠিক তারই মনে হয় 5 থেকে 6 দিন পর একদিন উনি আমাকে ওনার বাসায় ইনভাইট করে। উনি আমাকে বলে যে আজকে তোমার বাসায় আমার বাসায় তোমার দাওয়াত। আমি তখন বলি যে কিসের জন্য আমাকে ইনভাইট করতেছেন। বলে আমি বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান করেছি, অ্যান্ড ওই অনুষ্ঠানে তোমাকে দাওয়াত করলাম। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো উনি আমাকে বলে যে রাত 8টার দিকে যাওয়ার জন্য। তো আমি কি করি, এর পরের দিন অনুষ্ঠান থেকে এরপরের দিন অফিস শেষ করে, উনি কিন্তু আর অফিসে আসে না ওই দিন। এর পরের দিন রাত 8টা বাজে অফিস কমপ্লিট করে আমি ওনার বাসায় যাই। অ্যান্ড বাসায় যাওয়ার পরে উনি আমাকে বলেছিল যে ওনার বাসায় অনুষ্ঠান, বাট আমি বাসায় যাওয়ার পরে কোনো অনুষ্ঠান দেখতে পাচ্ছি না। দেখে যে একবারে শুনশান নীরবতা, কোনো অনুষ্ঠানের হয় না যে অনুষ্ঠান হইলে যে বাসায় যেরকম মেহমান থাকবে ওরকম কেউ নাই। আমি কলিং বেল টিপার মতো যথারীতি ওনার ওয়াইফ দরজা খুলে দেয়। আমি ভিতরে ওনার প্রথমে হচ্ছে ড্রয়িং রুম, আমি ড্রয়িং রুমে গিয়ে বসি। অ্যান্ড প্রায় 2 থেকে 3 মিনিট পরে উনি রুম থেকে বেরিয়ে আসে, অ্যান্ড বেরিয়ে এসে আমাকে জড়ায় ধরে আমি আসছি, উনি খুব খুশি হয়েছে। তো আমাকে বলে যে চলো প্রথমে খাওয়া দাওয়া করিনি তারপর কথা বলি। তো আমি তখন অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, প্রথমে খাওয়া দাওয়া করার কথা কেন বলতেছে। আমি বললাম যে আপনারা বলেন যে আপনার বাসায় অনুষ্ঠান, তো আমি তো অনুষ্ঠানের কোনো ছিটিপটও দেখতেছি না। তখন আমাকে বলতেছে যে তুমি আসছো যে এটি আমার বাসায় অনুষ্ঠান, খুবই সুন্দর করে কথা বলে। তো আমাকে তখন খাওয়ার টেবিলে নিয়ে যায়, প্রচুর পরিমাণ ভালো ভালো খাবার দিয়ে টেবিলটাকে একেবারে সাজিয়ে রাখে। তো আমি তখন খেতে বসে আমি দেখছি উনি খাচ্ছে, ওনার একটা মেয়ে আছে, মেয়েটা সম্ভবত ক্লাস 9-এ পড়বে, 9-10-এ পড়ে, ছোটো মানুষ, এটা ওনার ওয়াইফ। তো ওরা 3জন আর আমি পেট ভরে ওই দিন খাবার খেলাম। আমার কাছে মনে হয় যেন আমি অনেক দিন পরে কারো আমার বাসার খাবার খেয়েছি, আমার মা আমাকে রান্না করে খাওয়াইছে, আমার এরকমটা মনে হয়। খাবার খাচ্ছে, আমার চোখের পানিগুলো টপ টপ করে আমার প্লেটের মধ্যে পড়তেছে, এবং এই ব্যাপারটা উনি খেয়াল করে এবং ওনার ওয়াইফও খেয়াল করে। খাওয়া দাওয়া কোনো রকমভাবে শেষ করে আমি আবার হচ্ছে ড্রয়িং রুমে এসে বসি। বসার পর উনি এবং ওনার পাশে এবং ওনার ওয়াইফও পাশে এসে আমার বসে। বসার পর ওনার ওয়াইফ বলতেছে বাবা তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না, আসলে তুমি আমাদের বাসায় আসছো এতে আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু একটা ব্যাপার কি জানো, হয়তো আমরা তোমাকে মিথ্যে কথা বলে আমাদের বাসায় আনছি, অ্যান্ড এই মিথ্যাটা কিন্তু আমার স্বামী বলে না, আমি ওনাকে দিয়ে এই মিথ্যাটা তোমাকে বলাইছি, অ্যান্ড একটা মিথ্যে বলে তোমাকে আমাদের বাসায় আনছি। তো আমি জিজ্ঞেস করলাম যে আমাদের বাসায় আপনাদের বাসায় আমাকে কেন আনছেন, কারণটা কি? দাওয়াত দিচ্ছেন তো ঠিক আছে, কিন্তু আপনাদের অ্যাটিটিউড দেখে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কোনো রিজন আছে। তখন উনি একটা মুচকি হেসে বলে যে হ্যাঁ বাবা আরেকটা কারণ আছে। আমি বললাম কী কারণ বলেন। উনি আমাকে বলে যে সবসময় আমার স্বামী অফিস থেকে এসে তোমার প্রশংসা করে, হয় না যে আজকে আমার স্বামী এত বছর ওই কোম্পানিতে চাকরি করে, বাট কখনো ওনার মুখে এতটা হাসি দেখি না, কিন্তু এখন কেন জানি আইসেই সবসময় তোমার কথা বলে, অফিসে একটা ছেলে আছে নম্র ভদ্র, সবসময় তোর কথা বলে। তাই আমি বলি যাই হোক আলহামদুলিল্লাহ, হয়তো আমি নম্র ভদ্র হয়ে অফিসে কাজ করি, এই জন্য উনি আমার কথা বলে। তখন আমাকে বলে তোমাকে আমার প্রচুর ভালো লাগে। আচ্ছা বাবা তুমি কি বলতে পারো যে তোমার আব্বা আম্মাকে? যখন আমার আব্বা আম্মার কথা জিজ্ঞেস করে তখন আমার কলিজাটা কেঁপে ওঠে। আমি তখন বলি যে আমার আব্বা আম্মা নাই, ট্রু বলি যে আমার আব্বা আম্মা নাই। পরে বলে যে কেন আব্বা আম্মা নাই কেন? মহিলাটা আমাকে এমনভাবে ধরে, এবং আমার ওই পাশের আঙ্কেল উনিও আমাকে এমনভাবে ধরে যে আমি আমার নিজের কথাগুলো চাপায় রাখতে পারি না। আমি ওদের কাছে সব কিছু সত্য কথা বলি দেই যে এই পরিবারে আমি বড় হয়েছিলাম, পরে আমি জানতে পারছি এই ঘটনা, অ্যান্ড আমার ছোটো ভাই আমাকে সহ্য করতে পারে না, ছোটো ভাইয়ের সাথে ঝগড়া করে আমি পরিবার থেকে বেরিয়ে চলে আসছি। ওনাকে আমি সবগুলো কথা খুলে বলি। সবগুলো কথা বলার পর আমি ওনাদের চোখে মুখে যেন হচ্ছে সিম্পিথি দেখতে পাই, ওদের চোখে মুখে অনেক মায়া দেখতে পাই, অ্যান্ড অনেক মায়া দেখতে আমার অনেক ভালো লাগে। তখন আমি লং টাইম ওখানে না বসে থেকে আমি ওখান থেকে চলে আসি, আমি আবার চলে আসার পর এর পরের দিন যখন আমি অফিসে যাই, ওই ভদ্রলোকটা উনি আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে। হেল্প কীরকম, উনি দুপুরবেলা আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসে, একই করে টিফিন বক্সে করে খাবার নিয়ে আসে। তো আমাকেও খেতে দেয়, উনিও খায়। হয় না যে একেবারে যেন ওনার নিজের ছেলের মতো উনি আমাকে
টেক কেয়ার করতে শুরু করছে। আগে উনি টিফিন বক্সে করে খাবার ওনার নিজের জন্য আনতো, এখন উনি আমার জন্য খাবার নিয়ে আসে। এবং বাসার ভিতরে যদি পিঠা থেকে শুরু করে ভালো কোনো রান্নাবান্না করা হয়, এই রান্নাবান্না করা জিনিসগুলো উনি আমার জন্য নিয়ে আসে। মানে একেবারে নিজের ছেলের মতো আমাকে টেক কেয়ার করে। এভাবে প্রায় আরও 15 থেকে 20 দিনের মতো কেটে যায়। অ্যান্ড 15-20 দিন পরে একদিন উনি আর অফিসে আসে না। ওই দিন উনি অফিসে আসে না। অ্যান্ড না আসার পরে দুপুরবেলা আমাদের হচ্ছে পিয়নে আমাকে ডাকে বলতেছে যে আপনার সাথে একটা মেয়ে দেখা করতে আসছি নিচে। এটা বলার পর আমি বলি যে আমার সাথে কোন মেয়ে দেখা করার জন্য আসবে? তো আমি তখন নিচে নামার পর আমি দেখতে পাই ওনার যে একটা মেয়ে, আমি যে বলেছিলাম যে ক্লাস 8-10-এ পড়তো, ওনার একটা মেয়ে আছে। ওই মেয়ে একটা টিফিন বক্স নিয়ে গেটের সামনে দাঁড়ায় থাকে। তখন আমি কি জিজ্ঞেস করি যে নাম যে আচ্ছা ওনার নাম ছিল কেয়া। আমি কিন্তু সেদিন নাম জিজ্ঞেস করেছিলাম। তখন যে কেয়া কী ব্যাপার, তুমি এখানে, তোমার আব্বা কোথায়? বলে যে আব্বু তো অসুস্থ, আব্বা আসতে পারে নাই। আমি বললাম যে এটা তো বুঝতেই পারলাম, কিন্তু তুমি টিফিন বক্সে করে কী নিয়ে আসছো? পরে বলে আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি বলি আমার জন্য কেন খাবার নিয়ে আসছো? পরে বলতেছে কেন, আপনার জন্য খাবার আনতে পারি না? আমরা তো সবসময় আপনার খাবার আপনার জন্য অতিরিক্ত খাবার রান্না করি দুপুরবেলা। আমি তখন বলি পরে বলে যে দুপুরবেলা আমরা আপনার জন্য সব খাবার রান্না করি প্রতিদিন, এই জন্য আমার আব্বা যেহেতু অফিসে আসতে পারে না, খাবারটা আমি নিয়ে আসছি। আমি তখন অবাক হয়ে যাই। ওর কাছ থেকে টিফিন বক্সটা নিয়ে আমি তাকে তখন 100 টাকা দিতে চাও, নিতে চায় না। মেয়েটা বড়, ছোটো না, নিতে চায় না। তো আমি বললাম যে 100 টাকা নিয়ে যাও, তুমি কিছু খাইও। বলেছে না, খাবো না। আমাকে বলতেছে যে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? তো আমি বললাম যে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি তাকে অফিসের ভিতরে নিয়ে আসি। ভিতরে আনার পরে মেয়েটা আমার সাথে কথা বলে। অ্যান্ড ও যদিও ক্লাস 10-এ পড়তো, তখন 10-এ পড়ে, কিন্তু মেয়েটাকে দেখলে মনে হয় না যে ক্লাস 10-এ পড়ে। ওর কথাবার্তা শুনলে এত স্মার্ট কথা বলে, মনে হয় যেন সে অনার্স কমপ্লিট করে ফেলেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা কোনো মানুষের মতো একেবারে খুব সুন্দর করে স্মুথলি কথা বলে। আমার তখন এত ভালো লাগে। আমাকে বলতেছে যে ওই দিন আপনি যে আব্বা আম্মাকে আপনার কথাগুলো বলছিলেন, আমি কিন্তু আপনার সবগুলো কথা শুনেছি। আমি কিন্তু সোফার পিছনে দাঁড়াইছিলাম। আমি সোফার পিছনে দাঁড়ায় থেকে আপনার প্রত্যেকটা কথা শুনেছি। বিশ্বাস করেন, আপনার কথাগুলো আমার হৃদয় স্পর্শ করেছে। আপনার লাইফে এত কষ্ট আছে, এটা আমি কখনো চিন্তাই করতে পারি নাই। একটা মানুষ এত কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারে, আপনাকে না দেখলে এটা আমার কখনো বিশ্বাস হতো না। বিনিয়ে মেয়েটা আমার সাথে অনেক কথা বলে, অ্যান্ড আমিও তার সাথে প্রচুর কথা বলি। অ্যান্ড কথাবার্তা শেষ করে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি টিফিন বক্সটা আপনার কাছে রেখে দিন, আমি বিকেলবেলা এসে টিফিন বক্সটা নিয়ে যাব। তাই আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে। তো যথারীতি বিকেলে মেয়েটার আসে না আসলে আমি আমাদের যে পিয়ন থাকে, পিয়নকে বলি যেটা দারোয়ানের কাছে দিয়ে রাখার জন্য, যদি মেয়েটা আসে তাহলে নিয়ে যাবে। অ্যান্ড দারোয়ানের কাছে দিয়ে পরের দিন সকালবেলা অফিসে আসার পরে আমি মেয়েটার কাছে জানতে পারি যে টিফিন বক্স নাকি দারোয়ানে জিজ্ঞেস করে জানতে পারি দারোয়ানের কাছ থেকে মেয়েটা টিফিন বক্স নিয়ে গেছে। তো দুপুরবেলা যথারীতি ওই দিনও দুপুরবেলা মেয়েটা আমার জন্য আবার খাবার নিয়ে আসে। তো খাবার নিয়ে আসার পরে আমি খাবারকে বলি যে আমি তোমার আব্বাকে দেখতে যাব। বলে তাহলে কখন যাবেন? আমি বলি অফিস শেষ করে বিকাল 4টার দিকে যাব। তো বিকাল 4টার দিকে আমাদের বাসা আবারও যাই। গিয়ে দেখতে পারি ওই যে উনি আসলে একটু অসুস্থ, ওনার প্রচুর পরিমাণ জ্বর, শোয়া থেকে উঠতে পারে না। এটা আমি যাওয়ার পরে উনি আমাকে বলে যে তুমি আমাকে দেখতে আসছো। আমি প্রচুর খুশি হয়েছি, আমাকে অনেক সম্মান আর ভালোবাসা দিয়ে কথা বলে। ওনার বাসা আমি বসি, উনি আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দেয়। অনেক কথাবার্তা বলার পরে তখন আমি একটু থাকি, প্রায় 2 ঘন্টার মতো ওনার বাসায় থাকি। অ্যান্ড ওনার বাসাটা অনেক সুন্দর ছিল, অনেক হয় না যে অনেক বড় লোকের বাসার মতো না, মোটামুটি মিডল ক্লাস লেভেলের মানুষ। কিন্তু বাসায় একটা বারান্দা আছে, ছোট্ট বারান্দা আছে। বারান্দার ভিতরে কিছু ফুলের টব বিছানো আছে, কিছু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। তাই আমি বারান্দায় গিয়ে বসার পর ওনার মেয়েটা আসে, কেয়া আসে। আসার পর কেয়াকে জিজ্ঞেস করছে কেয়া এই গাছগুলো কে লাগিয়েছে, অনেক সুন্দর। বলতেছে এটা কিন্তু আমার একটা ছোটোখাটো গার্ডেন, এটা আমার একটা ছোটোখাটো পৃথিবী। মেয়েটা অনেক কথা বলে। অ্যান্ড কথা বলতে বলতে আমাকে বলতেছে আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করবো, আমাকে বলে। আমি বলো আচ্ছা ঠিক আছে করো। বলে যে আপনার কোনো গার্লফ্রেন্ড নাই? আমি তখন বললাম যে গার্লফ্রেন্ড বলে যে আপনি কোনো প্রেম করেন না? হঠাৎ করে আমাকে এই প্রশ্নটা করে। তখন আমি বলি যে না, আমি তো কোনো প্রেম করি না। বলে কখনো প্রেম করেন নাই? আমি তখন একটু নীরব থেকে বলি হ্যাঁ করেছিলাম। বলে তাহলে আপনার গার্লফ্রেন্ড এখন কোথায়? আমি বললাম একটা সময় তো আমি বড়লোক ছিলাম না, তখন আমার গার্লফ্রেন্ড ছিল। এখন না গরিব হয়ে গেছি, তাহলে কি আর গার্লফ্রেন্ড থাকবে? গরিবের কোনো গার্লফ্রেন্ড থাকে? তখন মেয়েটা আমাকে বলতেছে গরিবের কিন্তু গরিব গার্লফ্রেন্ড থাকে, সেটা জানেন? আমি বললাম না তো সেটা জানতাম না। পরে বলে আপনি তো এখন গরিব, তাহলে কি আপনি একটা গরিব গার্লফ্রেন্ড বানাবেন? আমাকে এভাবেই বলো কথাটা। আমি তখন তাকে বলি যে গরিব গার্লফ্রেন্ড তোমার কথা বুঝি না। পরে বলতেছে আমি একটা গরিব মেয়ে, আমি আপনার গার্লফ্রেন্ড হতে চাই, আমাকে বানাবেন? ক্লাস 10-এ পরে একটা ছোট মানুষ, বাট ওর মুখে যখন এই কথাটা আমি শুনতে পাই, এটা কথাটা যখন বলে না, একদম বোকা শোকা টাইপের মেয়েদের মতো কথা বলে। বোকারা যেভাবে কথা বলে না, একেবারে গাল ভেঙে একটু আমতো করে খুব স্লোলি কথাটা বলে। আমি তখন তার মুখের দিকে তাকায় থাকি। আমি বলি যে তুমি এত ছোট মানুষ, এই কথাগুলো কেন বলতেছো? পরে বলে বারে ক্লাস 9-10-এ থাকতে মানুষের বিয়ে হয়ে যায়। আমার একটা বান্ধবীর ক্লাস 8-এ থাকতে বিয়ে হয়েছে, ওর এখন একটা ছেলে আছে অনেক বড়।
আমি তখন বলি, তার মানে তোমারও কি ছেলে নেওয়ার ইচ্ছে করতেছে? বলেন, না আসলে কি সত্য কথা জানেন, আপনি যেদিন আমার আব্বা আম্মাকে আপনার দুঃখের কথাগুলো বলছিলেন না, আপনার কথাগুলো আমার আব্বা আম্মা যখন শুনেছিল, আমি পিছনে দাঁড়ায় আপনার কথাগুলো শুনছি, সেদিনকার পর থেকে না আপনার জন্য আমার একটা মায়া ভালোবাসা বেড়ে গেছে। আমি বললাম, এটা কি শুধু মায়া না ভালোবাসা? আমাকে বলো, অফকোর্স ভালোবাসা। আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে কোনো দিনও কষ্ট দিব না, এবং আপনার ওই পুরনো গার্লফ্রেন্ডের মতো কখনো আপনাকে ছেড়েও যাবো না। মেয়ের কথাগুলো কথাবার্তাগুলো শোনার পর আমি তার মুখের দিকে ফেল করে তাকায় থাকি। ছোট একটা মানুষ কত কথা বলে। যাই হোক, এরপর আমি বলি, আচ্ছা ঠিক আছে ফাইন, আমি চলে যাচ্ছি, ও আবারও আসবো। এটা বলে আমি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে তখন চলে আসি। কিন্তু এরপর থেকে আমি কন্টিনিউ দেখতে পাই যে মেয়েটা ওর বাবা যখন অফিস থেকে বেরিয়ে যায়, ওর বাবা কিন্তু উনি কিন্তু যেহেতু সিনিয়র লেভেলের একজন লোক ছিল, বয়স্ক লোক ছিল, লেভেল কিন্তু আমার সাথে কাজ করে কিন্তু একটু সিনিয়র। তো উনি সবসময় কী করে, অফিস শেষ হওয়ার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে উনি বেরিয়ে যায়। তো উনি বেরিয়ে যাওয়ার পরে তখন ওনার মেয়ে অফিসে আসে আমার সাথে দেখা করে আমার সাথে প্রচুর কথা বলে। এত কথা বলে যে আমি খেয়েছি কিনা, আমার শরীর ঠিক আছে কিনা। একটা বউ তার স্বামীকে যেভাবে টেক কেয়ার করে না, একদম আমাকে এভাবে টেক কেয়ার করে। অ্যান্ড টেক কেয়ার করতে করতে তখন মেয়েটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। অ্যান্ড কখন যে এটা প্রেম ভালোবাসাতে রূপ দেয় আমি কিন্তু এটা বুঝতে পারি না। অ্যান্ড একটা পর্যায়ে মেয়েটার সাথে আমার প্রচুর ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। আমি তার সাথে কন্টিনিউ ফোনে কথা বলি, সে আমার সাথে কথা বলে। দিনগুলো সামনের দিকে এভাবে অতিবাহিত হতে হতে একটা সময় মেয়েটা এসএসসি পাস করে। এসএসসি পাস করার পর ও তখন কলেজে ভর্তি হয়। তো কলেজে ভর্তি হওয়ার পরে মোটামুটি ও কলেজে পড়ে, বাট তখন তার সাথে আমার সম্পর্কটা আরও বেশি ক্লোজ। আগে যতটা ক্লোজ ছিল এখন আরও ক্লোজ। আমরা দেখা যায় মাঝে মাঝে ছুটির দিনে ঘুরতে যাই, এখানে সেখানে ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যাই। কিন্তু এই ব্যাপারগুলো কোনোভাবেই ওর বাবাও জানে না, ওর মাও জানে না। ওদের বাবা মায়ের অগোচরে মেয়েটার সাথে আমার একটু একটু করে সম্পর্ক সামনের দিকে যাচ্ছিল। তো এভাবে যেতে যেতে প্রায় আমার রিলেশনটা প্রায় 1.5 থেকে 2 বছর মতো থাকে। অ্যান্ড 2 বছর পরে রিলেশনটা এমন হয়ে যায় যে আমি তাকে একটা মুহূর্ত ছাড়া বাঁচতে পারি না। আর এই পর্যন্ত কিন্তু আমার আব্বা আম্মা বা আমার ছোটো ভাই কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। শুধু আমি আমার আত্মীয় স্বজন, খালাম্মা, চাচা, চাচি, মাঝে মাঝে ওনাদের বাসায় যায়, ওদের সাথে কথা বলি। আমার আব্বা আম্মা, ছোটো ভাই, তাদের সাথে আমার কোনো রকম কথাবার্তা হয় না, কোনো রকম যোগাযোগ হয় না। আর আমি আমার ফোন নাম্বারটা আমার কোনো রিলেটিভদেরকেও দিই না। হয় না যে আমার চাচা চাচিকে ফোন নাম্বার দেয়, তাদেরকেও দিই না। আমি মাঝে মাঝে তাদের বাসায় যাই বা খালামার বাসায় যাই, খালুর বাসায় যাই, ওদের সাথে কথাবার্তা বলি। খালাতো বোন আছে, চাচাতো ভাই আছে, বোন আছে, ওদের সাথে কথা বলি। বাট আমার আব্বা আম্মার সাথে কোনো কথা বলি না। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, আমি যে আমার আব্বা আম্মার সন্তান না, আমার খালা, তারপর আমার চাচা চাচি, এরা আমাকে কোনোভাবেই ব্যাপারগুলো বুঝতে দেয় না। ওদের বাসায় গেলে আগে যেভাবে আমাকে সম্মান ভালোবাসতো অ্যান্ড আগের মতোই সম্মান ভালোবাসা দেয়। আর আমাকে সবসময় বুঝায় যে পাগলামি করো না, পাগলামি না করে তুই আবার বাসায় যা। বাসায় যাওয়ার জন্য ওরা আমাকে সবসময় প্রেশার দেয়। বাট আমার কথা একটা যে আমি আর কখনো এই বাসায় ফিরবো না। যে বাসায় গেলে আমার ছোটো ভাইয়ের মনে কষ্ট যায়, আমি ওই বাসায় থাকবো না। এরপর থেকে আমার বাসায় যাই না। আমি তখন চাকরি করি অ্যান্ড কেয়াদের বাসায় যাচ্ছি, মাঝে মাঝে কেয়াদের বাসায় যাই অ্যান্ড কে আমাকে প্রচুর পরিমাণ টেক কেয়ার করে। কেয়ার টেক কেয়ার কখনো বলে বোঝানো যাবে না। আমার কাছে মনে হয় যে কে আমার জীবনে আরও আগে কেন আসলো না। আমি বারবার মনকে এটাই বলি, একটা মেয়ে যে এত ভালোবাসতে পারে, এটা কেয়ার সাথে না মিশলে আমি কখনোই বুঝতাম না। যাই হোক, এভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হতে প্রায় আরও 6 মাস পরে একদিন কেয়ার বাবা আমাকে জিজ্ঞেস করলো, কেয়ার বাবা অফিসে এসে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি তো আমার ছেলের মতো, তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে সাপ জবাব দিবে। এই কথাটা ওকে এভাবেই বলে। যখন এটা বলে আমি তখন বলি যে ওকে ফাইন, বলেন। তো আমাকে বলে যে আচ্ছা, আমার মেয়ে কেয়ার সাথে তোমার কোনো সম্পর্ক আছে কি না। এটা যখন আমাকে বলে তখন আমি একটু অবাক হয়ে যাই। অবাক হয়ে ওনাকে জিজ্ঞেস করেছি, আপনি আমাকে হঠাৎ করে এই প্রশ্নটা কেন করতেছেন? বলে, প্রশ্নটা কেন করতেছে এটা একটা কারণ আছে, কারণটা তোমাকে বলি। আমি বললাম হ্যাঁ বলেন। পরে বলতেছে, আমার মেয়ের মোবাইলের ডিসপ্লেতে আমি তোমার ছবিটা দেখেছি। আমি বলি যেমন? উনি বলে যে ওর মোবাইলটাও চার্জ দিয়ে রাখছিল, আমি ওর মোবাইলটা যখন ক্লিক করলাম তখন দেখলাম যে ডিসপ্লেতে তোমার একটা ছবি দেওয়া। তো তোমার ছবিটা যদি আমার মেয়ে তার ফোনের ডিসপ্লেতে দিয়ে রাখছে, তার অবশ্যই আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক আছে। এটা বলার পর আমি তখন ভীষণ লজ্জা পাই। আমি যেন লজ্জার কথা বলতে পারি না, আমি নিচের দিকে তাকায় থাকি। উনি অনেকক্ষণ পর আমাকে বলতেছে, তুমি লজ্জা পায় না, তুমি আমার দিকে তাকায় কথা বলো। তখন আমি বলি যে আমি আপনাকে আসলে মিথ্যে বলবো না, ওর সাথে আমার আজকে সম্পর্কটা অনেক বছর ধরে অ্যান্ড খুব ভালো একটা সম্পর্ক চলে, এটা আমি ওনাকে বলি। বলার পর উনি বলেছে আলহামদুলিল্লাহ।
মানে ওনার মুখে আলহামদুলিল্লাহ শোনার পরে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম যে উনি যখন আলহামদুলিল্লাহ বললো, আমার মনের ভিতরে তখন একটু সাহস আসে। উনি আমাকে বলে যে তোমার মতো একটা লক্ষ্মী ছেলেকে আমার মেয়ে পছন্দ করেছে, এটার জন্য আমি অনেক খুশি, মানে অনেক খুশি। এটা বলার পর উনি অফিস থেকে চলে যায়। অ্যান্ড যাওয়ার ঠিক তারই 2 দিন পরে কি আমাকে বলতেছে যে তুমি আমাকে বিয়ে করো, মানে বিয়ে করার জন্য আমাকে প্রেশার দিচ্ছে, বলে যে পরিবার থেকে মানে তুমি আমাকে বিয়ে করো, এটা বলে। আমি তখন বলি যে মানে বিয়ে তো করবি, একটু ওয়েট করো। ও আমাকে বলে যে না, মানে আমার আব্বা আম্মা যেহেতু রাজি হয়েছে এখনই আমাকে বিয়ে করে ফেলো। তোর আব্বা তো আমি বলি যে তোমার আব্বা তোমাকে জিজ্ঞেস করছে রিলেশনের ব্যাপারটা, তো তোমার আব্বা জানে। আমাকে বলে তুমি আমার আব্বাকে বলো না তুমি আমাকে বিয়ে করবা। আমাকে বললে তো আমি বলি আমি কীভাবে তোমার আব্বাকে বলবো, যে পরে বলতেছে তোমার তো আব্বা আম্মা নাই, সুতরাং তোমার কথা তুমি না বললে বলবে এটাকে, তুমি আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব দাও। তখন আমি কিছুদিন পরে নিজে ওনাকে বললাম যে আমি মানে ওর বাবাকে বললাম যে আপনি যদি মনে করেন যে মানে কে আমাকে পছন্দ করে, আমি কে পছন্দ করবো, আমাদের সাথে রিলেশন আছে, তাহলে আমার কাছে মনে হয় যে মানে এটা যত দ্রুত বিয়েতে রূপ দেয় ততই ভালো হবে। কারণ হচ্ছে মানে বিয়ের আগে প্রেম ভালোবাসা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিন্তু ভালো দেখায় না। অ্যান্ড আমার কাছে মনে হয় যেটা বিয়ে করে ফেলে ভালো হবে। এটা বলার পর তখন একটা মুস্কি হেসে বলে আমি আমার ওয়াইফের সাথে কথা বলবো, অ্যান্ড তোমার কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে আমাকে একটু কথা বলাই দাও। তখন আমি ব্যাপারগুলো নিয়ে আমার খালামুনির সাথে কথা বলি, মানে আমার ছোটো খালাম্মার সাথে কথা বলি। খালাম্মাকে আমি বলি যে এই ঘটনা, খালাম্মাকে বলে, খালাম্মা বলে যে তোর আম্মার সাথে কথা বল। আমি বলি না, আমি এই ব্যাপারগুলো নিয়ে আম্মার সাথে কথা বলতে চাই না। আপনাকে বলছি এখন আপনি যদি কিছু একটা করেন তাহলে করতে পারেন, আমি আমার আব্বা আম্মা বা আমার ছোটো ভাই এইসব তাদের সাথে এই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। তখন খালাম্মা বলে যে ঠিক আছে আমি মেয়ের বাবার সাথে কথা বলবো। এরপরে খালাম্মাকে আমি নাম্বার দিই, নাম্বার দেওয়ার পরে উনি তো মানে খালাম্মা তখন কি আর বাবার সাথে কথা বলে, কি আর বাবার সাথে কথাবার্তা বলে খালাম্মা সব কিছু ঠিকঠাক করে খালাম্মা আমাকে বলতেছে তাহলে আমি হচ্ছে মানে আমরা সহ থেকে মানে বিয়েটা করাবো কমিউনিটি সেন্টারে। মানে তখন আমাদের বিয়েটা মানে মোটামুটি ঠিক হয়। অ্যান্ড ঠিক হওয়ার পরে আমার তখন হচ্ছে ঢাকা একটা কমিউনিটি সেন্টারে মানে আমার বিয়ের দিন ধার্য করা হয়। এবং আমরা আমাদের যত মানে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ওখানকার কিছু টুকিটাকি বন্ধুবান্ধব থাকে, তারপর আমাদের কিছু আত্মীয় স্বজন মানে আমার খালাম্মা, তারপর খালু, বাট সবাইকে বলে। বাট আমার খালাম্মা আমাকে খুব রিকোয়েস্ট করতেছে যে তুই অন্তত একটা বারের জন্য তোর মানে আব্বা আমাকে গিয়ে তুই বল, যদি না বলিস তাহলে তারা মনে খুব কষ্ট পাবে। আমি তখন বলতেছি ওনারা তো আমার কোনো খোঁজ খবর নেও না, আর আমাকে একরকম ঘর থেকে বেরো করে দিছিল। বাট আমার খালাম্মা বলতেছে যে এমন কোনো দিন নাই যে তোর মা আমাকে ফোন করে তোর কথা বলে কান্নাকাটি করে না, এন্ড প্রত্যেকটা দিন তোর কথা বলে কান্নাকাটি করে। কিন্তু আমি বললাম যে কান্নাকাটি করলে কই, আমাকে তো একটাবারের জন্য ঘরে নিতে উনি আসে না। পরে আমার খালাম্মা আমাকে বলতেছে নিতে আসবে কেমন করে, কারণ ওই ঘরে গেলেই তো তোর ছোটো ভাইয়ের সাথে তোর ঝগড়া হয়, অ্যান্ড ছোটো ভাই তোর গায়ে হাত তোলে, তুই তো ছোটো ভাইয়ের গায়ে হাত তুলিস, এই জন্য ওনারা আসলে তোকে নিতে চায় না। কিন্তু মন থেকে তোকে প্রচুর পরিমাণ ভালোবাসে। আর সব কথা বাদ দে, তোর মা তোকে কুলিপিটি করে মানুষ করেছে, উনি হয়তো তোকে পেটে ধরে নাই কিন্তু নিজের সন্তানের মতো বড় করেছে। তোর বিয়ের খবরটা যদি তুই তাকে না বলিস তাহলে সে মনে খুব কষ্ট পাবে। আমি আমার খালাম্মার এই কথাগুলো শোনার পরে সবশেষে আমি বাসায় যাই। বাসায় গিয়ে একদিন আমি মানে আমার মাকে আর আমার আব্বাকে বলি যে আপনারা তো হয়তো শুনেছেন যে আমার একটা বিয়ে ঠিক হয়েছে, অ্যান্ড আমি মেয়েটাকে বিয়ে করবো, এবং সব কিছু বলি। বলার পর আমার আব্বা তখন আমাকে বলতেছে মানে বিয়ে ঠিক হয়েছে, তুই আমাদেরকে এই কথা বলার জন্য আসছিস কেন, মানে তুই যে বিয়ে করবি এটা কি আমাদেরকে বলছিলি, মানে আমরা কি তোর বাবা মা ছিলাম না? তখন আমি আর কোনো কথা বাড়াই না, সামনের দিকে আর যেতে চাই না। আর সামনের দিকে না গিয়ে আমি তখন বলি যে এখন তো আর এটা তো সব কিছু ছোটো খালাম্মাই করছে, অ্যান্ড ছোটো খালাম্মা থেকে করছে। তো উনি আমাকে বলতেছে ঠিক আছে, এতদিন তো আমরাই তোর বাবা মা ছিলাম, এখন তোর খালা খালু তোর বাবা মা, তাদের সাথে কথা বল। তো আমি তখন আর স্কিপ না করে মাকে বলে যে মা তুমি কি যাবা? মা বলে যাবো না কেন, অবশ্যই যাবো, মানে কোন কমিউনিটি সেন্টারে। আমি তখন ঠিকানা টুকানা সব কিছু বলি। তখন আব্বা আম্মা আমাকে বলতেছে যে তুই বাসায় থাক, না আমাকে বাসা থেকে যেতে দেয় না। অ্যান্ড তখন ছোটো ভাই নাই, আমার ছোটো ভাই কিন্তু নাই। পরে আমি আমার আব্বা আমাকে বলতেছি দেখো মা, আমি বাসা থেকে বেরিয়ে গেছি, আমি আর এই বাসায় থাকতে চাই না, আর আমি যেখানে আছি এখানে আমি মানে মোটামুটি ভালো আছি। আমি তাদেরকে বলি যে আমি একটা চাকরি করতেছি, মানে খুব ভালো আছি। তো তাদের সাথে কথাবার্তা বলে আমি চলে আসি। এর প্রায় 3 থেকে 4 দিন পরে আমার বিয়ে। তো বিয়ের দিন প্রচুর পরিমাণ লোক সংখ্যা আসে, মানে হয় না যে মানে আমার আত্মীয় স্বজন বা কেয়াদের আত্মীয় স্বজন, মানে অনেক অনেক মানুষ হয়। যাই হোক, অনেক ধুমধাম করে জাঁকজমকভাবে আমার বিয়ের কাজটা সম্পূর্ণ হয়। বিয়ের কাজটা সম্পূর্ণ হওয়ার পরে তখন মানে কি আর আব্বা বলতেছে যে ওদের বাসায় থাকার জন্য। আমাকে বলে যে তুমি আমাদের বাসায় থাকো, অ্যান্ড আমাদের বাসা থেকে তুমি অফিস করো, উনি বলে। তো তখন আমি কেয়াদের বাসায় থেকে অফিস করি, কেয়াদের বাসায় থেকে আমি আর মানে আর কোথাও যাই না, ওদের বাসা থেকে করি। তখনও কিন্তু কেয়া পড়াশোনা করে, কেয়া পড়াশোনা করতেছে। আমাদের সংসারটা আলহামদুলিল্লাহ একটু একটু করে সামনের দিকে যাচ্ছে। বাট আমাদের দুজনার প্রতি অনেক প্রেম ভালোবাসা, মানে অনেক প্রেম ভালোবাসা, মানে খুবই ক্লোজ ভালোবাসা। এভাবে সম্পর্কটা সামনের দিকে যাচ্ছে। প্রায় আরও 1 থেকে 1.5 বছরের মতো আমার রিলেশনটা কন্টিনিউ হয়। তখন আবার কেয়া কী করে, মানে কলেজ শেষ করে তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আমি তখনও কিন্তু ওই কোম্পানিতে চাকরি করি, অ্যান্ড কেয়ার বাবাও চাকরি করে, অ্যান্ড বাসায় শুধু কেয়ার মা থাকে। এভাবে 1 থেকে 1.5 বছর পর আমি একটা নিউজ শুনতে পাই। আমার খালামা আমাকে বলতেছে যে
আমার যে খালাম্মা মানে সাক্ষী থেকে আমাকে বিয়ে পড়াইছিল, আমার যে খালাম্মা বলতেছে আমার আব্বা নাকি মানে আমার ছোটো ভাইয়ের নামে আমাদের যে জায়গা সম্পত্তিগুলো আছে এগুলো নাকি আমার সব আমার ছোটো ভাই এবং আমার মায়ের নামে বন্টন করে দিতেছে, কারণ আমার আব্বা নাকি হজে চলে যাবে। তো আমার আব্বা হজে যাবে, হজে যাওয়ার সময় সয় সম্পত্তিগুলো এরকম করে ভাগ করে দিতেছে। তো ভাগ করে দিতেছে, আমি তখন বলতেছি আমিও তো তাদের সন্তান তাই না, আমি তো একটা ভাগ পাই। তো খালাম্মা আমাকে বলতেছে তোকে তো ভাগ দিছে। আমি বললাম যে কোথায়? পরে বলতেছে আমাদের মানে উত্তরার ওইদিকে মানে অনেক দূরে, মানে শহর থেকে অনেক দূরে, মানে একরকম বিলের পাড়া আমাকে নাকি মানে কয়েক কাঠা জায়গা দিছে ওইখানে। আমাকে তখন বলতেছে ওই জায়গাটা তোর আবার তোর নামে দিছে। আমি তখন বলি ওই জায়গা তো মানুষ থাক দূরের কথা, কখনো কোনো কুকুরও যাবে না, তো এইটা আমাকে দেওয়ার দরকার ছিল কি, এটা আমাকে না দিলেও তো হইতো। তখন আমার খালাম্মা আমাকে বলতেছে এখন দিছে কি করবি, এখন যেখানে দিছে ওখানে তো নিতে হবে। আমি তখন আমার খালাম্মাকে বলি যে খালাম্মা দেখলা তো, আমি তো বলেছিলাম যে আমি তাদের সন্তান না, তুমি তো আমার কথা বিশ্বাস করো না, তুমি বারবার বলো যে তারাই আমার বাবা মা। মানে সেক্টরের ভিতরে বাড়ি থাকার পরে এই বাড়ি আমার ছোটো ভাইয়ের নামে লিখে দিল এবং শহরের জায়গা সম্পত্তি যা আছে সব ছোটো ভাইয়ের নামে দিল, কিন্তু ওই মানে বিলের পারে গিয়ে আমার জায়গা দিছে। ওই বিলের পারে জায়গা দিয়ে আমি কী করবো, এত জায়গা আমার দরকার নাই। খালাম্মা আমাকে বলতেছে এখন দিছে তুই কী করবি। আমি আর 2 দিন পর আমার আব্বার সাথে দেখা করার পর আমি আমার আব্বারে বলি, বাসায় গিয়ে বলি আমি তোমরা তো অনেক বড় বড় কথা বলো, আমি তোমাদের সন্তান, তো সন্তান হইলে আমার সাথে যেই কাজটা করছি এটা তোমরা মোটেও ঠিক করো নাই। তোমরা সয় সম্পত্তি সব কিছু সৈকত নামে লিখে দিলা, আর বিলের পারে ওই মানে যেখানে কুকুরও যায় না ওইখানে আমার মানে তোমরা মানে কয়েক কাঠা জায়গা দিলা, ওই জায়গা আমার লাগবো না, ওই জায়গা তুমি তোমাদের নামে নিয়ে নাও। তখন আমার মা আমারে বুঝা, আমার মা বলতেছে দেখ মানে তুই টেনশন করিস না, আমার নামে আছে, আমার নামে যেটা আছে আমি এটা গোপনে তোরে দিয়ে দিব। আমার মা বলে, আমি বলি কেন গোপনে কেন দিবা, তোমরা আমাকে ওভাবে মানে গোপনে দিতে চাচ্ছ কেন? আমি আমার বাবার যদি সন্তান হয়ে থাকি তাহলে তো আমি আমার বাপের সম্পত্তির অর্ধেক ভাগ পাই না। তো আমার মা তখন আমাকে বলতেছে দেখ এটা নিয়ে সৈকতের সাথে তোর আবার অনেক ঝামেলা হয়েছে, মানে সৈকত কোনোভাবে রাজি নেই যে তোকে সম্পদ দিতে। মানে সৈকত একটা কথাই বলে তো তুই আমাদের সন্তান না। এখন সৈকত এত পরিমাণ পাগলামি করে যে সৈকত আমাদেরকে বলে যে তোকে যদি কোথাও সয় সম্পত্তি দেয় তাহলে সৈকত ঘর থেকে বেরিয়ে যাবে। এখন সৈকতের মন রক্ষা করতে গিয়ে আমরা অনেক বিপাকে পড়েছি, আমার মা এটা আমাকে বোঝায়। আমি তখন আমার মাকে বলি তাহলে তোমরা আমাকে ওই বিলের পারে এই জায়গায় কী জন্য দিছো, ওটা তো আমার দরকার নাই। মা বলতেছে দিছে বাবা ঠিক আছে, আর আমার নামে যেটা আছে এটা আমি তোর নামে লিখিত। আমি বলি তোমাদের কোনো সয় সম্পত্তি আমার দরকার নাই। যাই হোক এরপর আমি আমার শ্বশুরবাড়িতে থাকি, আমার বউ এবং নিয়ে আমি খুব ভালো আছি। তো এইভাবে দিনগুলো যাচ্ছে, বাট একটা পর্যায়ে আমার শ্বশুরের উনি আর চাকরি করতে পারে না, উনি খুব অসুস্থ হয়ে যায়, তারপর উনি একরকম ওই কোম্পানি থেকে রিটায়ার হয়ে যায়। এরপর থেকে সম্পূর্ণ দায়িত্বগুলো আমার উপর চলে আসে, মানে হচ্ছে কেয়ার দায়িত্ব, মানে কেয়ার দায়িত্ব, তারপরে কেয়ার পরিবারের দায়িত্ব, আমার চাকরি, মানে সব কিছু আমার উপর চলে আসে। এরপর থেকে উনি যেহেতু বয়স্ক মানুষ, উনি আর কাজ করে না, উনি বাসায় থাকে, তো আমি মোটামুটি সব কিছু কাজ করি। এইভাবে আমাদের দিনগুলো সামনের দিকে অতিবাহিত হয়েছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার বিলের পরে আমার আব্বা আমার নামে যে জায়গাটা লিখে দিছিল এটা কিছুদিন পরে হচ্ছে ওইখানে একটা নিউ রোড বানাইছিল। মানে নিউ রোড বলতে ওইখানে একটা নতুন রাস্তা বানাইছিল, ওখানে একটা নিউ টাউন বানাইছিল, নিউ মডেল টাউন। তো মডেল টাউনের মানে একদম মানে আমার যেই জায়গাটা আছে জায়গার পাশে হচ্ছে রাস্তাটা পড়ছে, মানে অনেক বড় করে গভর্নমেন্ট একটা রাস্তা বানাইছিল, রাস্তার পাশে আমার জায়গাটা। তো যখন ওই মানে রাস্তার পাশে জায়গাটা পড়ছে তখন আমার এই মানে বিলের পারে জায়গাটাও কিন্তু শহরের জায়গার থেকেও আরও বেশি দাম হয়ে গেছে। তো যাই হোক এটা ওভাবে পরে আসলে নিয়ে আমি কথা বলতেছি না, কিন্তু সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে আমাদের সন্তান হচ্ছে না। মানে আমাদের বিয়ের প্রায় 2.5 বছর হয়ে গেছে, বাট 2.5 বছরের পর আমাদের কোনো সন্তান হয় না। তো এটা নিয়ে আমার ওয়াইফ প্রচুর পরিমাণ ডিপ্রেশনে থাকে, আমিও খুব ডিপ্রেশনে থাকি। ও বিভিন্ন জায়গায় যায়, কবিরাজ দেখায়, ডাক্তার দেখায়, দৌড়াদৌড়ি করতে করতে শেষ পর্যন্ত মানে প্রায় আরও 6 থেকে 7 মাসের মতো দৌড়াদৌড়ি করার পরে আমার বউ কেয়া একটা সময় বাচ্চা কনসেপ্ট করে। তো কেয়া যখন বাচ্চা কনসেপ্ট করে তো মোটামুটি আমরা পারিবারিকভাবে অনেক খুশি হই। অ্যান্ড তখন আমার মাও কিন্তু আমার সাথে ফোনে মাঝে মাঝে কথা বলে, আব্বা কিন্তু অতটা বলে না, মা মাঝে মাঝে ফোনে কথা বলে, মায়ের সাথে আমার সম্পর্ক ভালো। বাট আমার খালাম্মাগুলো প্রচণ্ড রকম ভালো, খালাম্মারা সবসময় আমাকে ওনাদের নিজের সন্তানের মতো দেখে, নিজের সন্তানের মতো খোঁজখবর নেয়। এভাবে দিনগুলো সামনের দিকে যাচ্ছে। তো যেতে যেতে একটা সময় আমার কেয়া একটা মেয়ে সন্তানের মা হয়। কেয়ার করে মেয়ে হওয়ার পরে আমরা পারিবারিকভাবে সবাই প্রচুর পরিমাণ খুশি হই। আমি তারপরে আমার মাও কিন্তু ওই দিন আসে, আমার মা, তারপরে খালামুনি, খালু, মানে পরিবারের সব মানুষগুলো প্রচুর পরিমাণে আসে। ওরা অনেক আমরা মজা মাস্তি করে খুশি হই। যাই হোক এভাবে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। কিন্তু কেন জানি আমার কপালটা এত পরিমাণ খারাপ, দিন যত যাচ্ছে মানে একটার পর একটা মানে কষ্ট আমার উপর আসতেছে। আমার মেয়েটার যখন হচ্ছে
6 বছর বয়স। অ্যান্ড 6 বছর বয়সে কিন্তু আমি আরেকটা কাজ করেছিলাম। 6 বছরের আগ পর্যন্ত আমি ওই যে আমার আব্বা আমাকে যে জায়গাটা দিছিল ওই রাস্তার পাশে ওই জায়গাতে আমি একটা বাড়ি বানাইছিলাম ব্যাংক থেকে লোন নিয়ে। আমি মাটিটা ভরাট করে ওখানে একটা বাড়ি বানাইছি ব্যাংক থেকে লোন নিয়ে। তো ওইটা 3 তলা একটা বাড়ি বানাইছি, ওইটাতে আমি প্রচুর পরিমাণ ভাড়া পাই। তখন আমরা কী করি, ওই বাড়িতেই থাকতেছি। মানে হয় না যে জায়গাটা খুবই নিরল একটা জায়গা, আশেপাশে তত মানে ঘর বাড়ি নাই, যেহেতু এটা নিউ মডেল টাউন বানাবে ওইখানে জায়গাটা একটু অন্যরকম। তো আমরা ওইখানে থাকতেছি। তো এখন প্রবলেম হচ্ছে মানে আর এটা 5 থেকে 6 বছর পরের ঘটনা। 5-6 বছর পরে আমার মেয়েটা মেয়েটা হঠাৎ করে মানে একটু অন্যরকম হয়ে যায়। মানে অন্যরকম বলতে আমি একটু ব্যাপারটা বলে রাখি, মানে ও একটু অসুস্থ হয়ে যায়, মানে খুবই অসুস্থ হয়ে যায়। তো এত অসুস্থ হয়েছে যে আমি বুঝতে পারিনি যে হঠাৎ করে এত অসুস্থ কীভাবে হয়। আর আমার মেয়েটা হওয়ার পরে কিন্তু আমাদের আর কোনো সন্তান হয় নাই। তো এটা মানে খুবই অসুস্থ হয়েছে। তখন আমি আমার ওয়াইফও বুঝতে পারতেছে না, আমিও বুঝতে পারতেছি না যে এতটা অসুস্থ কেন হয়ে যায়। আমরা তখন ডাক্তারের কাছে নিয়ে যাই, বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাই, বাট ডাক্তার ওর কোনো রোগ শনাক্ত করতে পারতেছে না। মানে যত জায়গায় নিয়ে যায় ডাক্তার কোনো রকম রোগ শনাক্ত করতে পারতেছে না। মানে ডাক্তার এটা দেখে ওইটা দেখে, বাট ডাক্তার একটা ব্যাপারে বলতেছে যে মানে কী হয় না হয় বলা যায় না, বাট মেয়েটার কন্ডিশন খুব একটা ভালো না। তো আমরা অনেক জায়গায় ডাক্তার দেখে, বাট কোনো কাজে হয় না। শেষ পর্যন্ত আমার যে শাশুড়ি আছে, আমার শাশুড়ি আমাকে বলতেছে যে একটা কাজ করে আমরা একটু কবিরাজ দেখাই, এবার না হয় আমরা একটু কবিরাজ দেখাই। তাই আমি বললাম যে কবিরাজ দেখাবেন, ডাক্তার দেখাইছে কোনো কাজ হয় না, এখন কবিরাজের কাজ হতে পারে? আমার শাশুড়ি বলতেছে কবিরাজে ইনশাল্লাহ কাজ হতে পারে। এরপর আমি আমার মেয়েটাকে ঢাকা উত্তরা একটা কবিরাজের কাছে নিয়ে যাই, মানে খিলক্ষেতের ওইদিকে একটা কবিরাজ আছে, ওনার কাছে নিয়ে যাই। তো উনি অনেক দেখলে অনেক বুজুর্গ টাইপের মনে হয়, অনেক হুজুর টাইপের। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি আমার মেয়েটাকে দেখে সব কিছু দেখে উনি বলতেছে যে আমাকে বলছে এটা ঠিক আছে, ওর একটু প্রবলেম আছে, এটা উনি ঠিক করে দিতে পারবে। তো টাকা লাগবে আমার শাশুড়ি বলতেছে কত লাগবে, উনি বলে যে 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকার কথা বলে 2 লাখ টাকা লাগবে এবং মাত্র 45 দিনে কাজ হয়ে যাবে। 45 দিনের ভিতরে উনি কাজ করে দিবে। তো 2 লাখ টাকা লাগবে। আর 2 লাখ টাকা লাগবে কারণ হচ্ছে ওনাদের নাকি একটা মাজার আছে, ওই মাজার একটা গরু দিতে হবে, একটা গরু দিতে হবে। 1.5 লাখ টাকার ভিতরে একটা গরু কিনে দিতে হবে। অ্যান্ড বাকি টাকা দিয়ে নাকি ওই মাজারেরই ওরা কোথায় একটা মাজার আছে, ওই মাজারের জন্য লাগবে, এটা আমাকে বলে। তো আমার শাশুড়ি বলে আচ্ছা ঠিক আছে। তো আমরা তখন তাকে 2 লাখ টাকা দিই। 2 লাখ টাকা দেওয়ার পর উনি তখন ট্রিটমেন্ট করে। প্রায় উনি 1.5 মাসের কথা বলে, উনি প্রায় 2.5 মাসের মতো ট্রিটমেন্ট করে। অ্যান্ড 2.5 মাসের মতো ট্রিটমেন্ট করার পরেও আমার মেয়ের মাঝে বিন্দুমাত্র পরিবর্তন আসে না। উনি আমাকে বলে যে ও ভালো হয় আবার 2-3 দিন পর আবার সেম সমস্যা। ওর সমস্যাটা বলে রাখি, ও কাঁপতে কাঁপতে শুয়ে যায়, কাঁপতে কাঁপতে একদম শুয়ে অজ্ঞান হয়ে যায়। বসে আছে কথা বলতেছে, হঠাৎ করে কাঁপাকাঁপি করতে করতে শুয়ে একদম অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে মুখ থেকে একদম লালা বেরিয়ে যায়। মনে হয় যে না এখনই নিঃশ্বাস চোখ টোক টানা দিয়ে ফেলে। তো প্রচুর একটা ছোট মানুষ যখন এরকম করে এটা তো আসলে সহ্য করা যায় না। তো 2.5 লাখ টাকার মতো দেওয়ার পরও ওইখানে ওই কবিরাজ ভালো কোনো কিছু করতে পারে না। আমরা 2 লাখ টাকা দেওয়ার পরও ওনার কাছ থেকে আমরা ভালো কোনো কিছুই পাই না। তো একটা পর্যায়ে তখন আমার ওয়াইফ কেয়া কিন্তু প্রচুর পরিমাণ ভেঙে পড়ে। কেয়া তখন কান্নাকাটি করতে করতে কেয়ার অবস্থা খুব খারাপ। কেয়া তখন একদম পারা নাচে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। সবশেষ আমার পরিবারের অবস্থা এতটা খারাপ অবস্থায় চলে যায় যে আমরা কেউ আসলে আর কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না যে কী করবো। তো ওইখানে 2 লাখ টাকা দেওয়ার পরেও তার কোনো কাজ হইল না। কাজ না হওয়ার পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় কিনা। তো আমার আবার কিছু পরিচিত বন্ধুবান্ধব আছে, ওরা আমাকে বিভিন্ন ডাক্তারের কাছে পাঠায়। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে ডাক্তারের কাছ থেকে আমার মেয়ের কোনো কাজ হয় না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার এটা টেস্ট করে ওইটা টেস্ট করে, অনেক টাকা, প্রায় দেখা গেল কিছু আমি আমার মেয়ের পিছনে 8 থেকে 9 লাখ টাকার মতো নষ্ট করে ফেলছি। অ্যান্ড সম্পূর্ণ টাকাটা আমার শ্বশুরের জমানো টাকা অ্যান্ড আমার ওই বাড়ি ভাড়ার টাকা। তো বাট কোনোভাবেই কোনো কাজ হইতেছে না, আমি কোনো জায়গায় কিছু করতে পারতেছি না। এভাবে প্রায় 5-6টা কবিরাজের কাছে নিয়ে গেছি। কবিরাজে তাবিজ দেয়, তাবিজ দিলে হয়তো 2-3 দিন ভালো থাকে। অ্যান্ড 2-3 দিন পরে ওর আবার সেম সমস্যা, 2-3 দিন পরে আবার সেম সমস্যা। সবশেষ আমার শাশুড়ি কীভাবে জানি একটা মহিলার কাছ থেকে জানতে পারে খুলনাতে নাকি একটা কবিরাজ আছে। তো খুলনা একটা কবিরাজ আছে, ওই কবিরাজের ঠিকানা দেয়। তো ঠিকানা দিলে আমি তখন আমার মেয়েটাকে আমার বউকে নিয়ে ওই কবিরাজের কাছে যাই, খুলনা কবিরাজের কাছে। তো খুলনা কবিরাজের কাছে যাওয়ার পরে উনি আমার মেয়েকে দেখিয়ে বলতেছে যে আমাকে দেখে বলতেছে উনি আমাকে বলতেছে যে উনি এটা ভালো করতে পারবে না, তবে ওনার কাছে লোক আছে, ওই লোক দিয়ে উনি ভালো করাই দিতে পারবে।
এবং ওই লোকগুলো হচ্ছে হিন্দু, ওরা নাকি কলকাতাতে থাকে, কলকাতা থেকে উনি লোক আইনা ভালো করে দেবে, কিন্তু কন্ট্রাক্ট ওনার সাথে আমার 6 লাখ টাকা, মানে ওনাকে 6 লাখ টাকা দিতে হবে, 6 লাখ টাকা দিলে উনি এটা ভালো করে দিতে পারবে। তো আমি বললাম যে আসলে সমস্যাটা কোন জায়গায়, আমার মেয়ের প্রবলেমটা কোথায় এটা বলেন। পরে উনি আমাকে বলতেছিল যে আমি যে বাড়িটা বানাইছিলাম, মানে ওই যে বিলের পাড়ে যে বাড়িটা বানাইছিলাম, নতুন যে বাড়িটা বানাইছিলাম, আমার ওই বাড়ির মানে আমার ওই বাড়িতে নাকি আমার ওই এখানে কিন্তু মানে আমি বলি একটা ছোট মানে খালের মতো ছিল, খালের পাশেই কিন্তু জায়গাটা ছিল। আমি আসলে ডিটেলস বলতে পারি না যে এটা উত্তরের ভিতরে, মানে উত্তরে একটা নিউ টাউনের ভিতরে, নিউ টাউন এরিয়ার রাস্তার পাশে পড়ছে। তখন উনি আমাকে বলতেছে যে ওইখানে নাকি কিছু খারাপ মানে জিনেরা থাকতো, তো খারাপ জিনেরা থাকতো। আমি ওইখানে কিন্তু লাইক গাছগাছালিও ছিল, তো আমি ওই গাছগাছালি কেটে ওখানে বাড়ি বানাইছি। বাড়ি বানানোর পরে ওই জিনগুলা ক্ষিপ্ত হয়ে মানে আমার মেয়ের উপরে এরা অ্যাটাক করছে, মানে আমার মেয়েকে ওরা ধরছে। এটা হচ্ছে মানে এই কারণে আমার মেয়ের এই অবস্থা। তা উনি আমাকে বলতেছে যে আপনি একটা কাজ করেন, যদি মানে 6 লাখ টাকা যদি আমাদেরকে দেন তাই আমরা ভালো করে দিতে পারবো, আর যদি আমাদেরকে 6 লাখ টাকা না দেন তাহলে আপনার যে বাড়িটা আছে বাড়িটা ভেঙে ফেলতে হবে, মানে বাড়িটা ভেঙে ওইটা আগের মতো করে দিতে হবে, আগের মতো গাছগাছালি করে একদম সব আগের মতো বানিয়ে দিতে হবে, তাহলে আপনার মেয়ে ভালো হবে। আমি তখন বলতেছি যে আমি কোটি টাকা খরচ করে আমি বাড়ি বানাইছি, এখন আমি আমার বাড়ি ভাঙিয়া এখানে আবার মানে ইয়ে করব। তো ঠিক আছে, ওদেরকে 6 লাখ টাকা দিলে যদি ওরা কাজ হয়ে যেতে পারে তাহলে আমাদেরকে 6 লাখ টাকা দিব। আমার প্ল্যানিং হচ্ছে 6 লাখ টাকা দিলে যদি ওরা মানে আমার সন্তানকে ভালো করে দিতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই, 6 লাখ টাকা দিব। তো এভাবে কথাবার্তা বলার পর তখন আমি মানে ওনা আমাকে বলে যে মানে টাইম দিতে হবে, 21 দিন টাইম দিতে হবে। 21 দিন পরে ওরা ইন্ডিয়া থেকে লোক আনবে, ইন্ডিয়া থেকে লোক আনলে তারপর আমি আর আমার মেয়েকে ওইখানে মানে আমার যে বাড়ি আছে ওই বাড়িতে ওরা যাবে, মানে আমার যে নতুন বাড়ি বানাইছে ওইখানে বাড়িতে যাবে, এন্ড ওরা বাড়ি বন্ধ করবে, মানে বাড়ি বন্ধ করে তারপরে হচ্ছে ওরা মানে আমাকে আর আমার মেয়েকে মানে সুস্থ করবে, এটা বলে। তো যাই হোক 21 দিন পর আমরা টাকা রেডি করি, ব্যাংক থেকে টাকা রেডি করার পর 21 দিন পর ওই খুলনা ভাইটাকে ফোন করি, উনি তখন আসে এবং উনি ওনার সাথে করে ওইখানে আরও 6 জন থাকে, মানে 6 জন, ওরা 6 জনই হিন্দু। মানে হিন্দু বলতে ওরা কীরকম, মানে হিন্দু বলি না আসলে লাইক মানে বৈষ্ণব টাইপের হয় না, যে মানে লাল কাপড় পরে হাঁটে, আমি জানি না আসলে কোন ধর্মের মানুষ, ওরকম লাল কাপড় পরেই লোকগুলো আসার পরে তারা তখন বিভিন্ন আমার ওই হচ্ছে উত্তরা বাড়ির বিভিন্ন বাড়ির চারপাশে হচ্ছে মানে অনেক রকমের হাড্ডি, তারপরে এটা সেটা তাবিজ অনেক কিছু ওরা মানে আমার বাড়ির চারপাশে ওরা এরকম ফুতে দেয়। এরপর সকাল থেকে একদম রাত অবধি পর্যন্ত, রাত প্রায় 1টা পর্যন্ত ওরা কাজ করে, মানে বিভিন্ন রকমের চালান দেয়, এদিক সেদিক চালান দেয়। তো সব কিছুর পর আলহামদুলিল্লাহ আমার মেয়েটা সুস্থ হয়, মানে আমার মেয়েটা মোটামুটি সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে তখন ওরা বলতেছে যে আপনার মেয়ের আর কোনো সমস্যা হবে না, ওদেরকে 6 লাখ টাকা দিতে হবে। 6 লাখ টাকা আমাদের কন্ট্রাক্ট হয়েছিল। তো আমি বললাম যে 6 লাখ টাকায় দিব, কোনো প্রবলেম নাই। তো আমি তখন তারপরে এই ব্যাপারটা একটু ভিডিও করে রাখি, কারণ হচ্ছে আমি চিন্তা করি যে 6 লাখ টাকা দিয়ে দিতেছি, যদি আমার মেয়ের সমস্যা আবারও হয়, কিন্তু কবিরাজ আমাকে বলে যে মানে আর কোনো সমস্যা হবে না। উনি ওই খুলনার কবিরাজটা বলে যে আর কোনো সমস্যা হবে না, আর যদি কোনো সমস্যা হয় তাহলে এটা আমরা বুঝবো, মানে আমরা মানে অটোমেটিক্যালি ঠিক করে দিব, আমরাই ঠিক করবো, আপনি 6 লাখ টাকা দেন। তো আমরা তখন কী করি, ওই 6 লাখ টাকা কবিরাজকে দিই, অ্যান্ড এইটা আমি আমার ওয়াইফকে দিয়ে খুব টেকনিক্যালি ভিডিও করায় রাখি। তো পরে পরিশেষে ওরা চলে যায়, মানে ইন্ডিয়ার লোকগুলো চলে যায়, খুলনার কবিরাজটাও চলে যায়। এভাবে প্রায় 1.5 মাস থেকে ভালো যায়, অ্যান্ড 1.5 মাস পরে আবারও সেম সমস্যা। 1.5 মাস পরে আবার আমার মেয়ে খিচুনি দিয়ে শুয়ে পড়ে মানে একদম মুখ দিয়ে মানে লালা বের করে ফেলে, মানে মরে যাবে, চোখ টোক টানা দিয়ে ফেলে, আবারও সেম আগের মতো সমস্যা। মানে তখন আমি কোনোভাবেই হিসাবটা মিলাইতে পারতেছিলাম না যে আমি করবোটা কি, মানে কোনো রকমের উপায় বুদ্ধি কোনো কিছু মাথা আসতেছে না। পরে খুলনার কবিরাজটাকে আবারও ফোন করে বলি যে আমার মেয়ে তো আবার আগের মতো হয়ে গেছে। উনি তখন বলে যে না, ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়ে যাবে বলে আমি দেখি আমার মেয়ের আগে যে সমস্যাটা ছিল, সমস্যা এখন আরও বাড়ছে। আগে দেখা যায় ওর খিচুনি উঠতো একদিনে হয়তো 2 থেকে 3 বার, এখন 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে খিচুনি হয়, আধা ঘন্টা পরে খিচুনি হয়, মানে এমন অবস্থা হয়েছে ওরে বাঁচানো আর কোনোভাবেই সম্ভব না। অ্যান্ড আমার ওয়াইফ তখন কান্না করতে করতে আমাকে বলে যে তুমি বাড়ি ভেঙে ফেলো। ও প্রতিদিন মানে শাবল দিয়ে খন্তা দিয়ে সে বাড়ি কোবাইতে থাকে, মানে ও বাড়ি ভেঙে ফেলবে, মানে বাড়ি ভাঙার জন্য মাঝে মাঝে লোক পর্যন্ত ঠিক করে নিয়ে আসে যে এই বাড়িও রাখবে না, বাড়ি ভেঙে ফেলবে। আমার খালাম্মা, তারপরে তখন আমার আব্বা আম্মাও কিন্তু আমার সাথে আছে, আমার আব্বা আম্মাও কিন্তু প্রচুর পরিমাণ মানে ইয়ে করে। আমার আব্বা আম্মাও বিভিন্ন কবিরাজের কাছে যে আমার আব্বা আম্মাও কিন্তু তখন আমার ছোটো ভাইটা ওনার সাথে ভালো হয়ে যায়, মানে সৈকত আমার সাথে খুব ভালো হয়। আমরা বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করি, এখানে সেখানে আমরা সবাই মিলে, মানে পরিবারের প্রত্যেকটা মানুষ দৌড়াদৌড়ি করতেছি আমার মেয়েটার জন্য, বাট কোনোভাবেই তারা হচ্ছে মানে ঠিক রাখতে পারতেছি না। তো এভাবে যখন আমি খুলনার কবিরাজকে আবারও ফোন করে বলি যে এই ঘটনা, তখন খুলনার কবিরাজ আমাকে স্ট্রেট বলতেছে যে আমরা ভালো করে দিয়েছি, এখন যদি আপনার মেয়ে আবার সমস্যা, আমি তো কিছু করতে পারবো না। আমি বলি সাবধান, আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে আমার মেয়ের যদি সমস্যা আবারও হয় আপনি ঠিক করে দিবেন, এই কন্টাক্টেই কিন্তু আমি আপনাকে 6 লাখ টাকা দিয়েছিলাম। উনি আমাকে বলতেছে যে আমার তো কিছু করার নাই। আমি বললাম ওকে
ওকে ফাইন, আপনার কিছু করার নাই, আমি আপনাকে দেখব। তখন আমি ওনাকে বলি যে আপনি যে আমার কাছ থেকে 6 লাখ টাকা নিছেন এটা আমি ভিডিও করে রাখছি, এবং আপনি যদি আমার মেয়েকে নেক্সট টাইম ভালো না করে দেন আমি থানার আশ্রয় নিব, আমি থানার আশ্রয় নেব। এটা বলে আমি তাকে বলি যে আমার কাছে এ টু জেড সব কিছু ভিডিও আছে। যখন খুব ধমক দিই তখন উনি আমাকে বলে যে আমাকে ধমক দিয়ে লাভ নাই, অ্যান্ড আমি তো আর টাকাটা আপনার খাই নাই, আমি টাকাটা হচ্ছে মানে ইন্ডিয়ার কবিরাজদেরকে দিয়ে দিছে। আমি বলি আপনি কোথায় দিছেন না দিছেন এটা আমার দেখার দরকার নাই, হয় আপনি আমার মেয়েকে ভালো করে দিবেন, না হয় আপনি আমার টাকা ফেরত দিবেন। আমার মেয়েকে ভালো করে দেন, নাহলে টাকা ফিরিয়ে দেন। যদি টাকা ফিরিয়ে না দেন তাহলে স্ট্রেট আপনার সাথে আমার মানে সেকেন্ডলি কোনো কথা বলার দরকার নাই, আমি থানাতে যাব, আমি আপনার নামে সোজা মামলা করে দিব, কারণ আমার কাছে রেকর্ড আছে, আমি সব কিছু ভিডিও করে রাখছি। এটা বলার পর তখন উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ওই কবিরাজদের সাথে একটু কথা বলে আমাকে একটু সময় দেন। এমন আপনি কবিরাজদের সাথে কথা বলবেন না কি কার সাথে কথা বলবেন এটা আপনার মানে আপনার চিন্তা ভাবনা, কিন্তু আপনি যদি আমার মেয়েকে ভালো করে না দেন তাহলে আমি যেটা বলেছি সেটা করবো, আমি থানাতে মামলা দিব। অ্যান্ড তারই 3-4 দিন পর উনি আমাকে আবারও কল দিয়ে বলে যে আমি ইন্ডিয়া লোকদের সাথে কথা বলেছি, এরা আবারও আসবে। এরপর একটা দিন ঠিক করা হয়, ওই দিনে ওরা আমার ওই উত্তরার বাড়িতে আবারও আসে। আসার পরে তখন তারা আবারও বিভিন্ন জায়গা থেকে তাবিজ টাবিজ উঠায়, ওরা আবারও প্রায় 2 দিনের মতো থাকে, মানে 2 দিন আমি ওদেরকে আমার বাসায় রাখার ব্যবস্থা করি, আমার বাসায় থাকে, খাওয়া দাওয়া করে ওই ঠাকুরগুলো, অ্যান্ড সাথে হচ্ছে ওই খুলনার কবিরাজটা। তো থাকার পরে ওরা 2 দিন পরে আমাকে বলতেছিল যে মানে আমার মানে যেই আত্মাগুলো আমার মানে আমার যেই জিনটা আমার বউটাকে ক্ষতি করতে মানে আমার বাচ্চাটাকে ক্ষতি করতেছে, মানে ওদের একটা গ্রুপ আছে, মানে 4 জনের নাকি, মানে আমাকে বলতেছে 4টা জিনে মিলে আমার মেয়েটারা নাকি করতেছে, অ্যাটাক করতেছে। তো বলতেছে যে ওই 4টা জিন আমরা মানে যেই আপনার পরিবারে কারো উপরে হাজির করব, মানে আপনার পরিবারে কারো উপরে হাজির করে তারপর আমরা জিনগুলোকে মানে গলা কেটে মেরবো, মানে গলা কেটে আমরা মেরে ফেলবো, এরকম করে বলে। তো আমি বলি যে আমার পরিবারের কারো উপর আপনি জিনগুলো হাজির করাবেন। পরে বলে এই মেয়ের সাথে ব্যাড মানে হচ্ছে ব্লাড রিলেশন আছে এমন কোনো মহিলা লাগবে। তো ব্লাড রিলেশন আছে মানে রক্তের সম্পর্ক আছে কার সাথে, মানে আমার ওয়াইফের সাথে, এরকমই তো, বা আমার 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 আপন মায়ের সাথে তো আর নাই, আমার ওয়াইফের সাথে আছে অথবা আমার শাশুড়ির সাথে আছে, কিন্তু আমার শাশুড়ি অনেক উইক, অনেক দুর্বল, মানে আমার শাশুড়িকে দিয়ে হবে না। পরে আমাকে বলতেছে যে আমার ওয়াইফের উপর ওরা জিনটাকে হাজির করাবে, মানে ওই 4টা জিনকে আমার শাশুড়ির আমার বউর উপর হাজির করাবে, এরপর ওনার জিনগুলোর গলা কাটবে, মানে গলা কেটে জিনগুলোকে মেরে ফেলবে, তারপরে নাকি আমার মেয়ে ভালো হয়ে যাবে। এখন আমি তো আর এগুলোতে বিশ্বাস তো না, আমি তো এটার মানে ওদের কথা ওরা যেরকমভাবে বলে আমি ওরকমভাবে ওদের কথা শুনতেছি, আমি এইসব কথা কিন্তু ট্রাস্ট করি না, বিশ্বাস করি না। পরে আমি বললাম যে ঠিক আছে আপনারা যেটা বলবেন এটাই হবে। অ্যান্ড তাদের সাথে কথাবার্তা সব কিছু ফাইনাল করার পরে তারা আমার কাছ থেকে আর কোনো টাকা নিবে না, ওই মানে ইন্ডিয়ার কবিরাজগুলো হচ্ছে ওরা কাজ কমপ্লিট করে দিবে, টাকা নিবে না, কারণ আমার কাছ থেকে তোরা 6 লাখ টাকা আগে নিয়ে গেছে। তো আমাকে বলে যে আমরা শুক্রবারে আসবো, মানে তখন ছিল যেদিন ওরা কাজ করছিল ওই দিন মঙ্গলবার, ওরা কাজ করে সোমবার, মঙ্গলবার আর শুক্রবার 3 দিনে। তো আমাকে বলতেছিল যে আমরা শুক্রবারে রাত 10টার দিকে আসবো, রাত 10টার দিকে এসে আমরা মানে কাজ করাই দিব। তখন আমাকে বলতেছে যে আপনার বাসার ভিতরে শুধু আপনি থাকবেন আর আপনার ওয়াইফ থাকবে, আর কেউ থাকতে পারবে না, আপনার মেয়ে থাকবে, বাড়তি কোনো মানুষ থাকতে পারবে না, এটা ওনারা আমাকে বলে। তো আমি বলি যে ওকে ফাইন ঠিক আছে, আমি বাড়তি কোনো মানুষ রাখবো না, আমি আমার ওয়াইফ আমার বাচ্চা বেশ, আর কেউ থাকবে না। তো আমি এই ব্যাপারগুলো আমার আব্বা আম্মাকে বলি, আমার আব্বা আম্মা বলে যে তারপরও তোরা একটু বাসার ভিতরে মানে সিসি ক্যামেরা অ্যালার্ট করে রাখিস, সিসি ক্যামেরা দিয়ে রাখিস, আর থানাতে একটু ফোন করে ইনফর্ম করে রাখিস, কারণ দেখা যায় যে মানে লোকগুলো তো খারাপ হতে পারে। তো এরপরও আমি কি করে বাইরে আমার কিছু বন্ধু বান্ধব থাকে ওদেরকে ফোন করে বাইরে হুন্ডা বা গাড়ি নিয়ে দাঁড়া করাই রাখি। আমি বলি যে যদি দেখো যে মানে আমার কোনো মানে আমার ফোন করবি, যদি আমি দেখো আমি ফোন রিসিভ করি না, আমার কোনো রেসপন্স নাই, তখন তোরা মানে বাড়ির ভিতরে ঢুকবি, এটা আমি আমার বন্ধুদেরকে বলে যাই। এবং আমার আব্বা আম্মাও কিন্তু আশেপাশে অপেক্ষা করে, বাড়ির ভিতরে কাউকে ঢুকে না, সবাই বাড়ির বাইরে। তো তান্ত্রিক এভাবে কাজ করতেছে, কাজ করতে করতে একটা পর্যায়ে আমার বউকে ওরা খুব সুন্দর করে সাজায়, মানে একদম ফুল টুল দিয়ে মাথার মধ্যে মানে টিকলি মিকলি পরায় অনেক সুন্দর করে সাজায়। অ্যান্ড সাজানোর পরে তখন তারা আমার বউকে একটা মণ্ডপের উপরে বসায়, অ্যান্ড ওই মণ্ডপের চারপাশে ওরা অনেক ফুল টুল দিয়ে মানে একদম একটা হিন্দু ধর্মের দেবীকে যেভাবে সাজানো হয় একদম দেবীর মতো করে আমার বউকে সাজায়। অ্যান্ড সাজানোর পরে তখন মানে সিম্পলি হচ্ছে তারা আমার বউর উপরে ওই জিনগুলোকে হাজির করানোর পরে তারা তখন হাজির করে আমার বউর অবস্থা এত খারাপ হয়ে যায়, মানে আমার বউ চোখ টোক টানা করে ফেলে। অ্যান্ড আমার মেয়েটাকে আমার বউয়ের সামনে শোয়ে রাখে, মেয়েটাকে একদম শোয়ে রাখে, আমার মেয়েটা তখন অজ্ঞান অবস্থায় থাকে, আমার মেয়েটাকে শোয়ে রাখে। অ্যান্ড শোয়ে রাখার পরে সবশেষ হচ্ছে আমার মেয়েটা এভাবেই শুয়ে থাকে, আমার মেয়েটা শুয়ে থাকে আর আমার ওয়াইফ তখন বসে থাকে। তো ওয়াইফ বসে থাকে, তো কবিরাজ আমার ওয়াইফের উপরে যখন জিনটাকে হাজির করে, এখন হাজির করানোর পরে তো আমার ওয়াইফকে মানে আমার ওয়াইফকে তখন ওরা শোয়া ওরা আমি জাস্ট ব্যাপারগুলো আমার কাছে একটু তাজ্জব মনে হচ্ছে, একটু হন্টেড টাইপের। মানে আমার ওয়াইফকে শোয়া, তারপর ওরা আমার ওয়াইফের উপরে মানে একটা লাইক ওদের কাছে এরকম একটা এটা কোনো ছুরি না, মানে ছুরিও না কিছুও না, একটা গাছের ঢালের মতো হবে, এই গাছের ঢাল দিয়ে আমার বউয়ের গলার মধ্যে এরকম করে ওরা টানলে
ফেললে আমার বউ হো 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 করে প্রচুর পরিমাণ শব্দ করে, মানে একটা গরু জবাই করালে যেরকম করে শব্দ হয় না, একেবারে গরু জবাই করানোর মতো আমার বউ শব্দ করে। অ্যান্ড এভাবে একবার না, দুইবার না, তিনবার, একদম চারবার এভাবে আমার বউকে শোয়া জবাই করে ওরা, মানে ওরকম জবাই দেয়। তো এমনভাবে আমার তখন মানে আমার শরীরের পশমগুলো দাঁড়ায়, যেমন প্রচুর পরিমাণ ভয় ঢুকে যায়। আমি চিন্তা করি আল্লাহ এরকম দৃশ্য তো আর আমার জীবনে কখনো দেখি নাই, আল্লাহ না জানে কী হয়। যাই হোক, একেবারে মানে এভাবে যেতে যেতে ওরা চারবারের মতো আমার বউর উপরে এই কাজটা করে। এই কাজটা করার পর তখন আমার বউ একদম মানে আমার বউর চোখ দিয়ে একদম রক্ত যেরকম না, মানে চোখের পানির সাথে যেন রক্ত বের হচ্ছে, মানে এমন অবস্থা হয়ে যায়। অ্যান্ড জিব্বা টিব্বা বের করে ফেলে, মানে জিব্বা টিব্বা বের করে ফেলে। তখন কবিরাজরা আমার বউকে ধরে, মানে ধরার পর আমার বউকে ধরে রাখতে পারে না, মানে এমন অবস্থা হয়েছে আমার বউকে কোনোভাবে ধরে রাখতে পারে না। তখন ওই খুলনার কবিরাজটা বলতেছিল যে চারটাকে আপনারা জবা করাইছেন, ওই চারটার বাপে, মানে যে চারটা জিনকে জবা করানো হয়েছে নাকি, মানে এটা খুলনার কবিরাজ তখন চিৎকার করে বলতেছে যে চারটাকে আপনারা জবা করাইছেন ওই চারটার বাবা এসে ধরছে ওনাকে, মানে এখন বাবাকে সরান, এটা বলে। তো বাবাকে মানে আমি তখন ওদের কথাবার্তাগুলো কিছুই বুঝতে পারতেছি না, মানে ওরা যা করতেছে আমি সোফার উপরে বসে বসে খালি দৃশ্যগুলো দেখতেছি। তো কবিরাজরা সবাই ধরে আমার ওয়াইফকে, ধরার পর আমার ওয়াইফকে ধরে রাখতে পারে না, মানে আমার ওয়াইফ ওদেরকে এরকম ঝাঁকড়ি মেরে ফেলে দেয়। ঝাঁকড়ি মেরে ফেলে দিয়ে তখন আমার ওয়াইফ দৌড় দিয়ে ওইখান থেকে যায়, গিয়ে আমার মানে রসাইঘর, আমার যেটা কিচেন ছিল, আমার কিচেন থেকে আমার পাকঘর থেকে একটা বটি নিয়ে আসে, এবং বটি নিয়ে এসে ওরা কী করে, মানে বটিটা নিয়ে আসে আমার ওদেরকে কেউ ধরে রাখতে পারে না। আমিও আমার দৌড়ে আমার বউকে ধরতে যাই, বাট আমার বউয়ের গায়ে এত পরিমাণ শক্তি আসে, আমার বউ ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, মানে এমনভাবে ধাক্কা দেওয়ার পর আমি তখন ছিটকে পড়ে যাই। ছিটকে পড়ে যাওয়ার পরে তখন কবিরাজরাও ধরতে পারে না, কেউ ধরতে পারে না। আমার বউ দৌড়ে এসেই ওই বটি দিয়ে আমার সন্তানের গলার ভিতরে একদম পোঁচ দিয়ে আমার সন্তানের মাথাটা একদম আলাদা করে দেয়। একদম চোখের সামনে, একেবারে চোখের সামনে, মানে আমি স্পষ্ট দেখতেছি, এভাবে একদম গলা কেটে ফেলার পরে আমার বউ অজ্ঞান হয়ে যায়। আমি তখন দৌড়ে গিয়ে ধরি, বাট কেউ ওরা ধরে রাখতে পারে না। অজ্ঞান যাওয়ার পর আমি তখন চিৎকার দেওয়ার পরে আমার নিচে যে বন্ধুগুলো থাকে ওরা তখন দৌড়ে আসার পর ওরা তখন এইভাবে দেখার পরে এইভাবে তখন তান্ত্রিক আস্তে আস্তে দূরে সরে যায়, অ্যান্ড কবিরাজও আস্তে আস্তে দূরে সরে। মানে আমি তখন আমি ওই তান্ত্রিকগুলারেও দেখি না, কবিরাজকেও দেখি না। তো এরকম করে যখন সবাই আসার পর আমার মানে ধরে, আমরা তখন থানাতে ফোন করি। আমার বউ কিন্তু তখনও অজ্ঞান অবস্থায় থাকে। থানাতে ফোন করার পরে পুলিশ আসার পরে আমার বউকে হচ্ছে মানে থানাতে নিয়ে যায়, এবং আমার সন্তানের ডেড বডি মানে লাশ নিয়ে যায়। তো লাশ নিয়ে যাওয়ার পরে তখন আমাকে জিজ্ঞেস করেছে, মানে আমাকে স্টোরি জিজ্ঞেস করে, তখন আমি সব কিছু বলি, কিন্তু আমরা তখন কোনো কিছু ভিডিও করি নাই। আমি তখন বলি যে এইটা সম্পূর্ণ আমার মানে কবিরাজ করেছে। তখন আমি খুলনার কবিরাজের ঠিকানা দিই। তখন কবিরাজ মানে উনি বলতেছে যে উনি মানে তান্ত্রিক টাইপের ওনার করে, বাট উনি বলতেছে যে আমরা কিছুই করি নাই, উনি নিজে ওনার সন্তানকে জবাই দিছে, মানে আমার ওয়াইফ নাকি নিজেই সন্তানকে জবাই দিছে। বাট আমি বলি যে আমার ওয়াইফের উপরে কিন্তু ওরা জিন হাজির করছিল, জিন হাজির করার পর আমার ওয়াইফ এই কাজটা করছে। এখন তান্ত্রিক বলতেছে যে মানে আসলে মানে এখন যারা মানে সোশ্যাল মিডিয়ার মানুষ যারা হচ্ছে মানে সায়েন্স নিয়ে কাজ করে, তারা তো এই ব্যাপারগুলো বিশ্বাস করে না। মানে আমি তারপর ওই কবিরাজের নামে থানাতে গিয়ে মামলা করি, কোর্টে গিয়ে মামলা করি, বাট সব জায়গায় একটাই রিপোর্ট যে আমার বউ নিজে আমার সন্তানকে জবাই করাইছে। এখানে মানে ওদের কাছে আমার রুমের ভিতরে কিন্তু সিসি ক্যামেরা ছিল। ওই সিসি ক্যামেরায় ফুটেজ যেটা আসছে যে আমার বউ আমার সন্তানকে জবাই করাইছে, আমার বউ আমার সন্তানকে জবাই দিয়েছে, মানে আমার বউ আমার সন্তানকে জবাই দিয়েছে, যার জন্য আর মানে ওইটা আর ওভাবে আমি কিছুই করতে পারি না। এন্ড সবশেষ ওই কবিরাজের মাত্র 3 মাসের জেল হয়। ওই কবিরাজকে মাত্র কলকাতার মানে খুলনারগুলো তো চলেই গেল, খুলনার কবিরাজের 3 মাসের জেল হয়, এবং আমার বউয়ের 4 বৎসরের জেল হয়। আমার বউয়ের 4 বছরের জেল হয়, এবং আমার সন্তানটাকে পরে আমি মাটি দিয়ে ফেলি। ওই বাড়িতে আমি আর যাই না। এরপর আমি আমার বাড়িটা সম্পূর্ণ সিলগালা করে দিয়েছি। আমার ওই বাড়িতে যত ভাড়াটিয়া ছিল তাদেরকেও বের করে দিয়েছি, এবং বাড়িটা সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে যাতে বাড়ির ভিতরে কেউ ঢুকতে না পারে। এরপর থেকে এই পর্যন্ত আপন ভাই আমার অবস্থাটা এমন একটা পর্যায়ে, আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করতেছি, খুবই কষ্টের ভিতর আছি। আমি আসলে কাউকে বুঝাইতে পারবো না আমার এখনকার পরিস্থিতিটা। এবং আমার আব্বা আম্মা ছিল, তারাও আমার সাথে খুব ভালো হয়ে গেছে। আমার যে সৎ ভাই ছিল, মানে সৎ ভাই বলতে আমার যে ভাইটা ছিল সৈকত আমার সাথে ভালো, মানে এখন সবই ঠিক আছে, শুধুমাত্র মধ্যে থেকে আমি আমার মেয়েটাকে হারালাম। আপন ভাই আপনার কাছে রিকোয়েস্ট করবো যে আপনি আমার জীবনের গল্পটা প্রচার করবেন। আমার বউ এখনও মানে জেলে আছে। আমি বিভিন্ন জায়গায় আমার বউয়ের নামে আপিল করতেছি, অনেক জায়গায় আপিল করতেছি। আশা করি আমি আমার বউকে 2 থেকে 3 মাসের ভিতরে বের করতে পারবো।
আমি ওর বউকে বের করার জন্য ট্রাই করতেছি। আমার বউকে আমি বের করতে পারবো, আপনি আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে অবশ্যই আমার গল্পটা আপনার প্রচার করবেন। আপন ভাই, বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তান্ত্রিকদেরকে বিশ্বাস করে বা খোনারদেরকে বিশ্বাস করে, তাবিজ করে, তারপরে এই কাজগুলো করে। অ্যান্ড এটার যে আসলে মানে পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে এইটা আসলে কেউ বুঝে না। যার জন্য আপনি আমার গল্পটা প্রচার করে মানুষদেরকে জানাই দিবেন যে এই ধরনের কাজগুলো কখনোই করা যাবে না। আপন আমার এই গল্প থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে। প্লিজ আমার জীবনের গল্পটা প্রচার করবেন। আর আমার উত্তরার যে বাড়িটা আছে, বাড়ির হাউস নাম্বার, রোড নাম্বার অমুক, আর এই হচ্ছে আমার ঠিকানা, ফোন নাম্বার, বা যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন। আপন ভাই, আপনি অনেক ভালো থাকবেন। আপনার জন্য আমার শুভকামনা ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলি যে জীবনের বাস্তবতা গল্প সিনেমাকেও হার মানিয়ে দেয়। জীবনের বাস্তবতা গল্প আর সিনেমাকেও হার মানিয়ে দেয়। আমি যখন শিপন ভাইয়ের জীবনের গল্পটা পড়েছিলাম, মানে আমার কাছে আমি কি বলবো, আমি আপনাদেরকে গল্পের শুরুতে বলেছিলাম যে এই জীবনটা হচ্ছে পালতোলা নৌকার মতো। কখন কার জীবনে কি ঘটবে এটা কেউ বলতে পারে না। আমরা সকাল পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না, তারপরেও ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমাই। তেমনি আমাদের জীবনে আমরা আশা নিয়ে বেঁচে থাকি। আশা, স্বপ্ন, ভালোবাসা নিয়ে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে। যেমন শিপন ভাই যে পরিবারে জন্মগ্রহণ, মানে যে পরিবারে উনি আছে, উনি লাইক কলেজ শেষ মানে কলেজে পড়ে, তখন কিন্তু মানুষটা জানে না যে তারাই তার বাবা মা না। বাট শিপন ভাইয়ের বাবা মা কিন্তু অত্যন্ত ভালো। উনি আমার বাবা মায়ের নাম্বার দিয়েছে, আমি তাদের সাথে কথা বলি নাই, বলেছে তাদেরকে ফোন করার জন্য। বাট তারা অনেক ভালো, কিন্তু সেখানে তার প্রবলেম হচ্ছিল সৈকতের সাথে। মানে ছোটো ভাই সৈকত অনেক বেশি জেলার্স ছিল। সৈকতের জেলার্সের কারণে বড় ভাইয়ের সাথে মিশে থাকতে না পারার কারণে হচ্ছে শিপন ভাই বাসা থেকে বেরিয়ে গেছে। কিন্তু সৈকতের সাথে কিন্তু শিপন ভাই সম্পর্কটা অনেক ভালো। যদি ভালো থাকতো তাহলে শিপন ভাই কিন্তু পরিবারেই থাকতো। যাই হোক, পরিবার থেকে বেরিয়ে গেছে। এখন সবশেষ আমি গল্পটা নিয়েছি এই কারণে, দর্শক বন্ধুরা, গল্পটা এই কারণে নিয়েছি যে আজকের এই সমাজে যেটা শিপন ভাই আমাকে বলছিল যে উনি বড় বড় ডাক্তারের কাছে উনি নিয়েছিল, বড় বড় ডাক্তাররাও কিন্তু বলছিল যে ওনার মেয়ের অন্য সমস্যা আছে, মানে ভিন্ন টাইপের একটা রোগ ওনার মেয়ের ভিতরে আছে, সেটা বের করা যাবে। ওরা মানে ডাক্তাররা সময় নিয়েছিল, কিন্তু ডাক্তাররা বোর্ড বসিয়ে সময় নিয়েছিল, কিন্তু শিপন ভাই সময় না নিয়ে ওনার শাশুড়ির কথা শুনে উনি খুলনার কবিরাজের কাছে চলে গেল এবং কবিরাজ শেষ পর্যন্ত এই কাহিনীগুলো করলো। তো মেইনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এই সমাজে আপনি এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, মানে কিছুদিন আগে হচ্ছে বিভিন্ন রেডিও স্টেশনের কথা আমি নাম না বলি, ওরাও কিন্তু মানে হন্টেড শো করে মানে ম্যাজিক বাবাকে নিয়ে আসে, বাবাকে দিয়ে এই ধরনের কাহিনীগুলো করা। এবং এটার কুফল যে কথাটা ভয়ঙ্কর হতে পারে। আমরা জিনদের বিশ্বাস করে, কারণ কোরআনের ভিতরে আছে, অ্যাজ এ মুসলিম হিসেবে আমি বলবো জিন ইনসানের কথা আল্লাহ কোরআনে লিখে দিয়েছে। সুতরাং জিন এই পৃথিবীতে আছে, এদেরকে এত পরিমাণ মানে বিব্রত করা যাবে না যে যেটা আপনার পরিবারের উপরে এফেক্ট করে ফেলে। শিপন ভাই ওই কবিরাজগুলোকে দিয়ে এমনভাবে জিনগুলোকে রিয়েট করাইছে, যার জন্য জিনগুলো, আমি মনে করি জিনেরই কাজ ছিল এবং ওনার সন্তানকে মারা জিনেই করছে। কিন্তু দেখেন কাজ করলো জিনে, এটার মানে এখন খেসারত দিতেছে তার বউ, এবং টাকা নিল কবিরাজে, টাকাও কিন্তু কবিরাজে নিল, কিন্তু বেচারা মধ্য থেকে শিপন ভাই তার জীবনের চরম একটা খারাপ পর্যায়ে পৌঁছে গেল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, কখনো কোনো দিন এই ধরনের তান্ত্রিক বা তাবিজ করা বা মানে আপনার যদি সন্তানকে, আপনি নিজে কোরআন পড়েন, আপনি কোরআন তালাওয়াত করেন, আপনি যে ধর্মে না আছেন ওই ধর্মের অনুযায়ী আপনি ট্রাই করেন, আপনার মতো করে ট্রাই করেন। কখনও এরকম তান্ত্রিকের আশ্রয় নিয়ে এই ধরনের কাজগুলো করবেন না, আপনার ঘটনাও কিন্তু শিপন ভাইয়ের মতো ঘটতে পারে। এই জন্য দর্শক বন্ধুরা, আজকের জীবনের গল্প থেকে এটাই শিক্ষা রাখেন, আজকের পর থেকে কখনো কোনো তান্ত্রিকের কাছে যাওয়া যাবে না, কোনো কবিরাজের কাছে যাওয়া যাবে না। আপনি ডাক্তারিভাবে আপনার পরিবারের ট্রিটমেন্ট করবেন, এবং বিশেষ করে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আসলেই খারাপ কিছু আছে, তাহলে একমাত্র কোরআন, ইসলাম ধর্মের মানুষ আপনাদের ধর্ম অনুসারে কোরআন, এবং অন্য ধর্মের মানুষ আপনাদের ধর্ম অনুযায়ী চেষ্টা করবেন যে ভালো করার জন্য, কখনো তান্ত্রিকের আশ্রয় নেবেন না। দর্শক বন্ধুরা, এই গল্প থেকে যেটা শিখেছেন এটা যদি মনে রাখেন তাহলে আপনার এই সময়টা কাজে লাগবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপনার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।